ডেভিডসনের 20% টপিক থেকে আপনার পরীক্ষায় 80% কোয়েশ্চেন হবে। এটা নিয়ে কোনো ব্যতিক্রম নাই। মনে করেন যে একটা কঠিন চ্যাপ্টার নিয়ে আমি এখানে আলোচনা করতেছি, যেন সবার জন্য সুবিধা হয়। কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে? আপনি এই টপিকগুলোর বাইরে আপনি খুঁজে দেখেন তো কতবার কয়টা প্রশ্ন আসছে। দেখবেন আপনি ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসছে। কোনটা ব্রোকাস এফাসিয়া, কোনটা আপনার কন্ডাক্টিভ এফাসিয়া, তো এগুলো আপনার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা আমাদের একটা কমন, আমাদের অ্যাপে বলেন এবং আমাদের পেজে ভিডিও দেওয়া আছে, ফ্রি ভিডিও, সেটা আপনি দেখে নিতে পারেন। এরপর ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। এখান থেকে আপনার একদম কনক্রিট যে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থেকে প্রশ্ন আসছে, মানে এখানে সব উল্টায় ফেললো, আমার ভুল হবে না। তাহলে আপনি রেস্টলেস লেগ সিনড্রোম মনে করেন, আপনি লিখলেন, লিখে এই তিনটা শব্দই লিখে রাখবেন যে রিভিশন দিবেন: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেরাম ফেরিটিন, আর রোপিনিরল। এই তিনটা শব্দ আপনি শুধু লিখলেন, আরএলএস রেস্টলেস লেগ সিনড্রোম, লিখে এখানে তিনটা দাগ দিয়ে তিনটা শব্দ লিখে রাখলেন: আইডিএ, ফেরিটিন, Fe3+, আর হলো রোপিনিরল, লিখে রাখলেন। লিখে রিভিশনের সময়, এটা রিভিশন দিতে আপনার কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট লাগবে। আসসালামু আলাইকুম, মেডিকেল হায়ার স্টাডিতে আপনাদেরকে স্বাগতম। পরীক্ষা চলে আসতেছে, আমরা জানি আর মাত্র 1 মাস কয়েকদিন বাকি। তো এই সময়, শেষ সময়, আমরা সবাই চাই খুব ভালো করে প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে। তো এটা গুছানোর জন্য আমাদের কাছে এসবিএ যে অপশনটা, এই অপশনটা আমরা বলে থাকি এটাকে গেম চেঞ্জার, ট্রাম্প কার্ড, সবকিছু বলে থাকি। তো এসবি অংশটাকে কিভাবে আমরা গুছাবো এবং কিভাবে প্রিপারেশন নিয়ে আমরা ম্যাক্সিমাম এসবিএ কারেক্ট করতে পারবো, সেটা আজকে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনাটা আমি শুরুতেই বলে নেই, এটা টিপিক্যালি অ্যাকচুয়ালি ক্লাসের মতো হবে না। এটা একটা রিয়েলিস্টিক ডিসকাশন হবে, যে ডিসকাশনটা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে আপনার এখন কি করা উচিত এবং কিভাবে আপনি ম্যাক্সিমাম এসবিএ কভার করতে পারবেন, এবং সেটার জন্য আপনার যত মিনিমাম ইফোর্টে সে কাজটা করা যায়, সেটা নিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তাহলে আমরা এটা সবাই জানি যে 150টা প্রশ্ন থাকে, প্রত্যেকটায় 2 নম্বর করে, 300 নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে 75টা প্রশ্ন এসবিএ থাকে, মানে 150 নম্বর থাকে আপনার এসবিএ তে। তো এই 150 নম্বরের মধ্যে আপনার কত নাম্বার উঠানো সেফ? অ্যাকচুয়ালি এটার কোনো আনসার নাই। আনসার নাই, কারণ কারণ আপনার এমসিকিউর উপর ডিপেন্ড করবে। আপনার এরকমও হতে পারে 75টা এমসিকিউতে আপনি 100% নম্বর পাচ্ছেন, না 75টা হইলো না, 70টাও হতে পারে, এরকম হয়। তো আপনি যদি এমসিকিউতে ফুল মার্কস পান একটা এমসিকিউতে, সেটা তো এসবি এর মতোই। তো সেক্ষেত্রে এমসিকিউটাও অনেক গুরুত্বপূর্ণ। তো এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব না, আজকে আমরা শুধুমাত্র এসবি নিয়ে আলোচনা করব। তো এখানে আপনার টার্গেট কেমন থাকবে? আপনার টার্গেট থাকবে 75টার মধ্যে যেন আপনি 60+। কয়টা পেলে পাশ করবে এটা বলে কোনো কথা নাই, কিন্তু আপনার টার্গেট রাখতে হবে যেন আপনি 60+ এনশিওর করতে পারেন। এটা হলো আপনার প্রথম টার্গেট সেট করতে হবে, যে আমি পরীক্ষা দিব, পরীক্ষায় আমার 75টা এসবিএ থাকবে, আমি যেন মিনিমাম 60 এসবিএ কারেক্ট করতে পারি, এবং সেটাকে টার্গেট করে আজকে আমরা ক্লাসে বলবো। এর বাইরে যে 15টা এসবিএ থাকবে, তো সেগুলোকে আমরা এখানে মেইন কনসার্ন হিসেবে নিব না। কেন নিব না, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এই ছবিটা দেখতে পাচ্ছেন, অনেকের কাছে ছবিটা পরিচিত, যে চারজন মানুষ কাজ করতেছে একটা কাজ। তো একজন যে এগিয়ে গিয়েছে তাকে আমরা মনে করতেছি সে সবচেয়ে স্মার্ট কাজটা করেছে। কিভাবে করেছে? অন্যরা একটা রেক্টাঙ্গুলার একটা পদার্থকে সরানোর চেষ্টা করতেছে, যেটা অনেক কঠিন, কিন্তু রাউন্ড হলে সেটা অনেক সহজ। তো এই লোক কি করলো, প্রথমে এটাকে রাউন্ড করার জন্য অনেক পরিশ্রম করলো, করে এখানে তখন তো সে শুরুই করতে পারেনি, তখন তো অন্যরা এগিয়ে গিয়েছে। কিন্তু সে শুরুটা করার সময় একটু প্ল্যান করে শুরু করার পর কিন্তু তখন তার সাথে আর অন্যরা পেরে উঠবে না। এটা বলা হয়েছে, বা এটা আমি এখানে ইউজ করেছি এই জন্য যে আপনাকে স্ট্র্যাটেজিক হইতে হবে। আপনি শুধুমাত্র পরিশ্রম করবেন সেটাই আসলে এখানে মূল কথা না। সব সময় হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক প্রিফার্ড। আপনি স্মার্টলি যদি করতে পারেন, আপনার দেখা যাবে অনেক কম পরিশ্রমে আপনি সাকসেসটা পেতে পারবেন। তো এসবি এর ক্ষেত্রে আমার মনে হয় এটাই, যে আপনি স্মার্টলি পড়তে হবে এবং আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে। আপনার এখানে কিছু টিপস, কিছু ট্রিক্স ফলো করতে হবে, প্রিপারেশন নেওয়ার সময় ফলো করতে হবে এবং পরীক্ষার সময় ফলো করতে হবে। সেটা যদি করতে পারেন, তখন দেখা যাবে অনেক কম পড়েও, অ্যাকচুয়ালি অনেক কম পরিশ্রমেও আপনি আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অনেকের দেখা যায় অনেক পড়তেছে, সারাদিন ধরে পড়তেছে, বইয়ের একটা লাইন বাদ রাখতেছে না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আনসার করার সময় সে প্রশ্নটা পারতেছে না। তখন তাদের মনে হয়, যেমন গতবার পরীক্ষার পর আমাকে অনেকে এরকম ডজন খানেক বা তার চেয়েও বেশি আমাকে মেসেজ দিয়েছে, যে
আমরা তো অনেক পড়লাম, সবকিছুই পারতাম মনে হইতো বইয়ে, কিন্তু পরীক্ষায় তো প্রশ্ন আনসার করতে পারি নাই। ইভেন প্রশ্নটাও তারা চিনে, প্রশ্নটা জানে, অপশনগুলো জানে, তারপরও তারা সঠিক আনসারটা সিলেক্ট করতে পারে নাই। তাদের কথা ছিল এরকম যে আমি প্রশ্নটা চিনি, প্রশ্ন আমার পরিচিত, অপশন যেগুলো সেগুলো আমার পরিচিত, কিন্তু কোন অপশনটা এখানে আমি কারেক্ট করব সেখানে আমি কনফিউজড হয়ে গিয়েছি। কেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা বা তিনটা অপশন বাদ দিতে পেরেছে, বাকি দুইটার ক্ষেত্রে কনফিউশন। এবং সেটার ক্ষেত্রে কি তারা বেশিরভাগ ক্ষেত্রে ভুলটাকেই চুজ করে আসছে। তো এই কনফিউশনটা অনেকের ছিল, অনেকে আমাকে বলেছে। তো এইটা কেন হয়েছে তাদের? কারণ তাদের প্রিপারেশনের সময় স্মার্টনেসের ঘাটতি ছিল। যখন প্রিপারেশন নিয়েছে তখন সেটা তাদের স্মার্টলি নিতে পারে নাই। তো সেটা স্মার্টলি কিভাবে প্রিপারেশন নিবেন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনার স্মার্ট প্রিপারেশনের একটা ফ্লো চার্ট আমি দিয়েছি আপনাদেরকে, এইটাকে প্রথমত ফলো করবেন। এখন যে সময়টা আছে এই সময়টার জন্য প্রথমত আপনি মনে করেন একটা চ্যাপ্টার নিলেন, মনে করেন আপনি কার্ডিওলজি নিলেন। তাহলে কার্ডিওলজি নিলে এখান থেকে কি করবেন? প্রথম কাজ, এখান থেকে টপিক সিলেক্ট করবেন যে কোন টপিকগুলো আপনার এসবিএ তে আসবে। এইটা আপনি সিলেক্ট করবেন প্রথম কাজ, যে এই চ্যাপ্টারে আমার এতটা টপিক বা এই টপিকগুলো থেকে এসবিএ আসে। তো এইটা আপনি গুছিয়ে নিতে পারেন, বা আমি বিভিন্ন সময় শেয়ার করি গ্রুপে। আর আমাদের যারা এসবিএ বুস্টারে আছে তারা সবাই পাচ্ছে, ওই টপিকগুলোর ক্লাসই পাচ্ছে শুধু। তো সেখান থেকে আপনি আপনাদের টপিকগুলোকে সিলেক্ট করে নেবেন। প্রথমত আপনি টপিক সিলেক্ট করে নেবেন যে কোন টপিকগুলো আপনি এসবি এর জন্য ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। সব টপিক ইম্পর্টেন্ট না, এবং কিছু টপিক আছে ইম্পর্টেন্ট কিন্তু ওই 60%-এর উপরের 15% টপিকের মধ্যে পড়ে, ওইটাকেও আপনি কম প্রায়োরিটি দিবেন। যদি না আপনি সবকিছু আগে পারেন এরকম মনে না হয়, আপনার প্রিপারেশন অনেক টপ নচ, আপনি যে কোনো একটা এসবিএ পরীক্ষা দিলেই 100টা প্রশ্ন দিলে আপনি 90+ পাইতেছেন, তখন আপনি ওগুলা ভাবতে পারেন। না হলে আপনি 60%, মানে 60% না, 60 এসবি নিয়ে ভাববেন, নট 75। তো প্রথমত এই টপিক গুলা সিলেক্ট করবেন। আমি এক্সাম্পল সহ দেখিয়ে দিব একটা চ্যাপ্টারের কোন টপিক গুলা সিলেক্ট করবেন, এটা সব আমি পরবর্তীতে দেখিয়ে দিব। তো প্রথমে আমি বলে নেই যে টপিক সিলেক্ট করবেন। এরপর ওই টপিকের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আপনি নোট ডাউন করবেন। এইটা এরকম না যে একটা টপিককে, মনে করেন যে আপনি একটা টপিক পড়তেছেন, কি পড়তেছেন? ভার্টাইগো। ভার্টাইগো নিয়ে 10 পৃষ্ঠার একটা নোট করলেন, এইটা হলে আপনার কোনো কাজে লাগবে না। এইটা আমার কাছে মনে হয় আপনি এসবি এর জন্য পরীক্ষায় কোনো কাজে লাগবে না। এখন আপনি যে নোট ডাউন যেগুলো করবেন, এটার টার্গেট থাকবে কি জানেন? এটার টার্গেট থাকবে পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনি এই টোটাল যে নোটটা করবেন, এই নোটটাকে একদিনে রিভিশন দিতে পারবেন। এরপরে পরীক্ষার 2 দিন আগে ওইটাকে আপনি 2 ঘন্টায় রিভিশন দিতে পারবেন। পরীক্ষার আগের দিন ওইটাকে আপনি 1 ঘন্টায় রিভিশন দিতে পারবেন। এবং পরীক্ষার দিন সকালে এটাকে আপনি 5 বার রিভিশন দিতে পারবেন, এরকম টার্গেট করবেন। তার মানে এত ছোট আপনি একটা নোট করবেন। প্রত্যেকের স্ট্র্যাটেজি ভিন্ন হয়, আমার কাছে মনে হচ্ছে এটা করলে ভালো হয়। এবং আমি আমার, যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার নিজের পরীক্ষাগুলোতে আমি এরকমটা করার চেষ্টা করতাম। এই জন্য কি হতো, পরীক্ষার সময় মনে হতো আমি পরীক্ষার দিন সকালে 3-4 বার 5 বার রিভিশন দিয়ে যাচ্ছি। কারণ কি, আমার একটা নিজের হাতের একটা হ্যান্ড নোট থাকতো, যে হ্যান্ড নোটটা কত হইতো, যে বড় জোর 10 পেজ বা এরকম, মানে খুবই শর্ট, বা পেজ সংখ্যা অনেক বেশি হইলো এখানে লেখা কম। একটা পেজে লেখা 3-4 লাইন 5 লাইন, এরকম 100 পেজ। তো সেটা তো পড়তে লাস্টে আমি রিভিশনের পর রিভিশন দেওয়ার পর সেখানে আমার সময় কম লাগতেছে। তো প্রথমে আপনি এরকম হট টপিক গুলো যেগুলো, এগুলো সিলেক্ট করবেন, করে ওইখান থেকে একদম ইম্পর্টেন্ট লাইন যেটা আপনার এসবিএ তে লাগবে, শুধুমাত্র সেই অংশটাই আপনি নোট ডাউন করবেন। এবং কিছু লাইন আছে যেটা আপনি সারা জীবন পারেন। মনে করেন যে বেলস পালসি, তো বেলস পালসিতে কি ট্রিটমেন্ট দিব? ট্রিটমেন্ট অফ চয়েস হইলো স্টেরয়েড। ওইটা না মনে করেন যে বেলস পালসি কোন নার্ভের জন্য হচ্ছে 7th নার্ভ, তাহলে আপনি এই নোটে যদি লেখেন যে বেলস পালসি কি, লোয়ার মোটর নিউরন পালসি অফ 7th ক্রেনিয়াল নার্ভ, এই নোটে যদি এই লাইনটা লেখেন, তাহলে আমি বলবো আপনি বোকামি করতেছেন। এই কাজটা আপনি করবেন না, কারণ এটা আপনি সারা জীবন ভুলবেন না। এটা তো আপনি মাথা আসলে কোথাও বাড়ি খেয়ে আপনার আসলে স্মৃতিভ্রষ্ট হইতে হবে এটা আপনার ভুলার জন্য। তো সেই জিনিসটা আপনি নোট ডাউন করবেন না। নোট ডাউন করবেন এখানে যেটা, যদি আপনার এটা মনে না থাকে যে বেলস পালসি হইলে 72 ঘন্টার মধ্যে আমরা শুধুমাত্র কর্টিকোস্টেরয়েড দিব, আর যদি এখানে ব্লিস্টার থাকে তখন আমরা এখানে অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির সহ দিব। তো এটা যদি মনে না থাকে এটাকে আপনি লিখতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যেটা কনফিডেন্টলি আমার সবসময় মনে থাকে, ওইটাকে আপনি লিখবেনই না। আপনি শুধুমাত্র এখানে ইম্পর্টেন্ট এবং যেটা মনে রাখা লাগবে আপনার জন্য, এটা আপনার ইন্ডিভিজুয়ালাইজড হবে, সেইটা আপনি মনে রাখবেন, লিখে রাখবেন। আর আমরা যে নোটগুলো প্রোভাইড করতেছি বা যেগুলো আমরা দিচ্ছি, ওইখানে হলো আপনার একজনের জন্য না, তো সবার জন্য যেগুলো ইম্পর্টেন্ট
সেগুলো দেয়া হচ্ছে। তো সেখানে আমরা কি করতেছি, এরকম কারো ইন্ডিভিজুয়ালাইজ করতেছি না, বা আমার ইন্ডিভিজুয়ালাইজটা আমি দিচ্ছি না। আমার ইন্ডিভিজুয়ালাইজে দেখা যাবে যে একটা টপিকে আমার 2 লাইন আছে, কিন্তু আমি এখানে গুরুত্বপূর্ণ সবগুলাই দিচ্ছি যেন সবার কাজে লাগে। তো ওইখান থেকে আপনি সর্ট আউট করে নিবেন যে কোনটুকু আপনার লাগবে, আপনার পরীক্ষার আগে রিভিশন দেয়া লাগবে সেটা। ইফেক্টিভ রিভিশন আসলে পরীক্ষাগুলোতে, কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করার মানে অনেক গুরুত্বপূর্ণ হলো ইফেক্টিভ রিভিশন। এবং রিভিশনটা আপনি এইভাবে দিবেন। অনেকে বলে রিভিশন দিয়ে শেষ করতে পারে না। কেন পারে না? কারণ সে আগে থেকে প্রিপেয়ার্ড না যে আমি রিভিশনের জন্য কোন ম্যাটেরিয়াল গুলো তৈরি করতেছি। তো আপনার এখন থেকে রিভিশনের ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এবং আমি বললাম যে 1 সপ্তাহ আগে থেকে রিভিশন, যত সামনে যাবেন তত কম সময় পারতে হবে। এবং পরীক্ষার দিন সকালে আপনার কয়েকবার এটা রিভিশন দিয়ে যাইতে পারার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। তো এইভাবে আপনি নোট ডাউন করবেন। এরপর আরেকটা যেটা, অনেক পড়লেন টপিক গুলো নিয়ে, একদম সলিড নলেজ আপনার, তারপরেও আপনি এসবি প্র্যাকটিস না করার কারণে দেখা যায় কি করতে পারতেছেন না, আপনি আনসার করতে পারতেছেন না। যে এইরকম সিনারিও থাকলে তখন এটা আসলে আমি কি মনে করব, আমার কনফিউজড হয়ে যাই। এই যে যার আমি গতবার যাদের কথা বললাম, যে যারা বলতেছে দুইটা অপশনে কনফিউজড হয়ে যাচ্ছে, তাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে এসবিএ প্র্যাকটিস না করার জন্য। তো সেজন্য বলবো, যেই টপিকগুলো আপনি সিলেক্ট করতেছেন ওই টপিক থেকে কিভাবে এসবিএ আসতে পারে সেটা আপনি ভাববেন। এবং ওই টপিকের এসবিএ গুলোর আনসার কিরকম হবে সেটাও আপনি ভেবে যাবেন, এটা প্র্যাকটিস করে যাবেন, বেটার হয়ে প্র্যাকটিস করে যাবেন। আমাদের অ্যাপে অনেক এসবিএ আছে, অনেক প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, অনেক প্রশ্ন, হাজার হাজার লাখে চলে যাচ্ছে প্রশ্ন। তো সেক্ষেত্রে আপনি টপিক ওয়াইজ কিন্তু প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করে যাবেন। আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবেন। এবং সামনে আমাদের যে মক টেস্ট গুলো হবে, এই মক টেস্টের সবগুলো প্রশ্ন, আমাদের টপিক ওয়াইজ যে পরীক্ষাগুলো হয় এগুলোতে কিন্তু মনে করেন যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাদ দিয়ে কম ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে। কারণ আপনার মেইন পরীক্ষায় অনেক চ্যাপ্টার থাকে, আর এখানে ছোট একটা অংশ, একটা চ্যাপ্টারের একটা অংশে আপনি 30টা প্রশ্ন বা 50টা প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন। যদি এরকম হয় তখন কিন্তু আপনি কি করতে পারেন না, যে এখানে আপনাকে সব কমন প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের মেন্টর যারা প্রশ্ন করে তারা দেখা যায় কিছু কম ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিচ্ছে, কিন্তু মক টেস্ট যেগুলো হয় অথবা রিভিউ এক্সাম হবে সেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সিলেক্ট করা হবে। তো সেই জন্য সেই প্রশ্নগুলো আপনি বারবার প্র্যাকটিস করে যাবেন। তাহলে কি হবে, আপনার একটা ইফেক্টিভ এসবিএ প্র্যাকটিস হবে, যেটা আপনি পরীক্ষায় কাজে লাগাবেন। এখন আপনাকে আরেকটা জিনিস বলবো, এইটা পৃথিবীতে ম্যাক্সিমাম মানে সাকসেসফুল মানুষ ফলো করে, এটাকে বলা হয়। এবং আমি যদি আমার নিজের বলি, নিজের পরীক্ষায় আমি এটাকে খুব স্ট্রংলি ফলো করি। কারণ আমি নিজে ফাঁকি দিতে পছন্দ করি পরীক্ষা নিয়ে। যে আমার সবসময় চিন্তা থাকে যে আমাকে মিনিমাম ইফোর্টে বেশি আউটপুট পেতে হবে। তো আমি মনে করি এরকম ফাঁকি সবাই দিতে চায়। তো দেওয়ার জন্য একটা রুল আছে, প্রিন্সিপাল আছে, এটাকে বলা হয় পারেটো প্রিন্সিপাল, যেটা হলো কি 80-20 রুল। এবং এটাকে আপনি ফলো করবেন। এটা ফলো করানোর জন্যই আজকে ক্লাসে আমি স্ট্র্যাটেজি গুলো আপনাদেরকে বলে দিব। সেটা হলো, এইখানে যদি দেখেন যে আপনার 80% ইফোর্ট দিয়ে আপনি 20% কাজ করতে হয়, আর 20% ইফোর্ট দিয়ে আপনি 80% কাজ করতে পারেন। এটা তো আপনার কি আপনার সাথে রিলেভেন্ট? রিলেভেন্ট না। রিলেভেন্ট কিভাবে আপনাকে আমি বলি। আপনার 20% টপিক থেকে, ডেভিডসনের 20% টপিক থেকে আপনার পরীক্ষায় 80% কোয়েশ্চেন হবে। এটা নিয়ে কোনো ব্যতিক্রম নাই। হ্যাঁ, ব্যতিক্রম কিরকম হইতে পারে, 20%-এর জায়গায় আপনার হলো 22% অথবা 18%, এরকম হইলো। কিন্তু অ্যারাউন্ড এই ফিগারটাই মেনটেন হয় ওয়ার্ল্ড ওয়াইড সবকিছুতেই। এবং এটা প্রমাণিত সত্য যে আপনি ডেভিডসনের বা মেডিসিনের টপিকের 20% টপিককে যদি খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারেন, সেখান থেকে আপনি অ্যারাউন্ড 80% কোয়েশ্চেন পাবেন। 80% না পাইলেন 75% পাইলেন, 78% পাইলেন, 81% পাইলেন, সেটা যেরকমই পান, এটা নিয়ে আমরা আর্গিউ করবো না আশা করি। তো এইটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার থিওরি, এবং সবখানে এটা অ্যাপ্লাইড। আপনিও মনে করবেন এখন প্রিপারেশন নেওয়ার জন্য যে আমি 20% টপিককে 100% ভালো করে কাভার করব। এবং এই 20% টপিক থেকে আমি জানি 80% প্রশ্ন আসবে, এবং সেই 80% প্রশ্ন আমি কনফিডেন্টলি অ্যাকিউরেটলি আনসার করব। এইটা আপনার মাথায় সেট করে তারপর আপনি কি করবেন, পরীক্ষা দিতে যাবেন। এবং এখন প্রিপারেশন নেওয়ার সময় এটাকে আপনি মাথায় রাখবেন, যেটা আপনাকে এসবিএ তে অনেক এগিয়ে দিবে। এখন এক্সাম্পল হিসাবে আপনাকে আমি যদি একটা চ্যাপ্টার বলি, মনে করেন যে একটা কঠিন চ্যাপ্টার নিয়ে আমি এখানে আলোচনা করতেছি যেন সবার জন্য সুবিধা হয়। নিউরোলজি একটা চ্যাপ্টার। তো নিউরোলজি নিয়ে আমরা অনেক সাফার করি, মনে করি এখান থেকে কি পড়বো। এই শুরুতে আপনি ব্রেনের লোবগুলার ফাংশন পড়তে গিয়ে কি হয়ে যায়, যে সব পড়া শেষ, আর মনে হয় পড়া সম্ভব হচ্ছে না।
তো এইখানে আপনি কি করবেন, সবার আগে গুছিয়ে নেবেন যে কোন টপিকগুলো আপনি পড়বেন। তো টপিকটা গুছানোর জন্য আমি একটা চ্যাপ্টারকে আপনাকে এক্সাম্পল হিসেবে দিয়েছি, যেন আপনি এটা কি করতে পারেন, গুছাতে পারেন। তো নিউরোলজি যদি দেখি আমরা কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আপনি এই টপিকগুলোর বাইরে আপনি খুঁজে দেখেন তো কতবার কয়টা প্রশ্ন আসছে, দেখবেন আপনি ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসছে। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার খুঁজতে হবে। তো এইখানে যেমন আপনার কিছু সিমটম থেকে আসে, অ্যানালাইসিস থেকে, যেমন অ্যাফাসিয়া থেকে প্রশ্ন আসে। অ্যাফাসিয়া আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন কোনটার সাথে কোনটা, কোনটা ব্রোকাস অ্যাফাসিয়া, কোনটা ওয়ার্নিক্স হুম। অ্যাফাসিয়া, কোনটা আপনার কন্ডাক্টিভ অ্যাফাসিয়া। তো এগুলো আপনার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটা আমাদের একটা কমন, আমাদের অ্যাপে বলেন এবং আমাদের পেজে ভিডিও দেওয়া আছে, ফ্রি ভিডিও, সেটা আপনি দেখে নিতে পারেন। এরপর ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। এখান থেকে আপনার একদম কনক্রিট যে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থেকে প্রশ্ন আসছে, মানে এখানে সব উল্টায় ফেললে আমার ভুল হবে না, এই কনফিডেন্স নিয়ে আপনার যেতে হবে এই টপিক গুলাকে। তারপর ভার্টাইগো, ভার্টাইগো থেকে আপনার একদম শর্ট ডিউরেশনে বলেন, লং, মানে একটা ক্রনিক ভার্টাইগো হোক, ভার্টাইগোর কোনটার সাথে কোন ফিচার্স গুলো থাকে, এটা একদম আপনার মাথায় গেঁথে ফেলতে হবে। তো এখানে আপনার কোনো কনফিউশন করা যাবে না। মনে করেন এই তিনটা টপিক আপনি পারেন, এরপর হেডেক সহ এই চারটা টপিক আপনি পারেন, তাহলে আপনার পরীক্ষায় বলা যায় 1%-এরও কম চান্স যে আপনি গিয়ে পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন পাবেন না, একটা এসবি পাবেন না। তাহলে দেখেন এই চারটা টপিক যদি আপনি ক্লিয়ার করতে চান, আপনার, আমি যদি বলি আমাদের অ্যাপে হয়তো বা ভিডিও আছে 1 ঘন্টা বা এরকম চারটা টপিক নিয়ে, আলাদা আলাদা ভিডিও। তো ওইখান থেকে আপনি সব প্রশ্ন সলভ করা সহ আপনার 1-1.5 ঘন্টা সময় লাগতেছে, বা বড় জোর আপনার 2 ঘন্টা সময়, কিন্তু আপনি মনে রাখেন যে 2 ঘন্টা সময় দিয়ে আপনি কয়েকটা, 1, 2 বা 3টা প্রশ্ন পারতেছেন। তো এইভাবে আমি বলবো অনলি ইফেক্টিভ ম্যাটার্স, হোয়াট এফোর্ট ইউ পুট ডাজন্ট ম্যাটার এট অল, ইটস নেভার কাউন্টেড, বাট which portion of your effort has become effective, that only matters. যেটুকু আপনার ইফেক্টিভ হয়েছে সেটাই ম্যাটার করে। সেজন্য আপনি ইফেক্টিভ হবে কি এইটা ভেবে ভেবে স্মার্টলি টপিক সিলেক্ট করবেন এবং প্রিপারেশন নেবেন। এরপর কর্টিক্যাল লোবার ফাংশন, এখান থেকে প্রশ্ন আসে, একদম প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন আসে। ব্রেন স্টিমুলেশন থেকে আসে, প্যাটার্ন অফ সেন্সরি লস, টসিস পিপিলারি ডিসঅর্ডার, এগুলো থেকে একদম ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। তো এখন আমি দেখেছি, মানে অনেক বছর ধরে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে, যেমন কর্টিক্যাল লোবার ফাংশন এই টপিকটা, এটা একটা বক্স আছে ডেভিডসনের প্রথমে। তো এই বক্স শুরু করে ম্যাক্সিমাম প্রিপারেশন থেমে যায় নিউরোলজি এখানেই। তো এইখানেও আপনি কি করবেন, নিজে একটা ওয়ে আউট বের করবেন। আমাদের অ্যাপে ক্লাস দেওয়া আছে, মনে করেন সেটা আপনি দেখলেন না, বা অন্যখানে ইউটিউবে ভিডিও দেখলেন, অথবা আপনি নিজে একটা ওয়ে আউট বের করলেন, যেখানে আমার কোন জিনিসগুলো মনে রাখতে হবে, কোন কথাটা বললে আপনি প্যারাইটাল চিন্তা করবেন, কোনটা বললে আপনি টেম্পোরাল চিন্তা করবেন, তাহলে সেটা আপনার মাথায় থাকতে হবে। মনে করেন যেমন আমি বলি, পুরো বক্স থেকে কয়েকটা ক্লু আছে, যেমন অ্যাগনোসিয়া আছে কয়েকটা। তো অ্যাগনোসিয়া দেখলে মনে, ভিজুয়াল অ্যাগনোসিয়া বললো আপনাকে, এটা কি আপনার ভাবতে হবে ভিজুয়াল অ্যাগনোসিয়া মানে কি, ভিজুয়াল মানে তো অক্সিপিটালি হবে। এরপর বললো আপনার অডিটরি মানে অ্যাগনোসিয়া, তো অডিটরি মানে কোথায় থাকে, টেম্পোরালে, তাহলে এখানে টেম্পোরাল হবে। তাহলে তো এটা কি আপনার সহজ হয়ে গেল। এর বাইরে একটাই আপনার বাকি আছে, যেটা হলো আপনার কাছে কি মনে হবে, কঠিন মনে হবে। তো সেই অ্যাগনোসিয়াটা কোথায় হবে, সেই অ্যাগনোসিয়াটা কি, যেটাকে আমরা বলি, যেমন মনে করেন যে আপনি, বলা হলো যে চোখ বন্ধ করে একটা জিনিসকে চিনেন, চিনেন না, আপনি চোখ খোলা থাকা অবস্থায় আপনার হাতে একটা কিছু দেওয়া হলো, কলম দেওয়া হলো, আপনি বলতে পারলেন যে এটা কলম, কিন্তু চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করার পর একটা কলম দেওয়া হলো, তখন আপনি কি করতে পারলেন না, এটা কিন্তু বলতে পারলেন না। তখন এটাকে আমরা কি বলি, এখানে যে ট্যাকটাইল অ্যাগনোসিয়া যেটা হয়, এইটা কোথায় রিলেটেড, এটা হলো ফ্রন্টাল লোবে রিলেটেড। তো এরকম আপনি যদি অ্যাগনোসিয়া গুলো চিন্তা করেন, আবার ভিজুয়াল ফিল্ড ডিফেক্টের সবগুলো সাইন যদি মনে করেন, ভিজুয়াল ফিল্ড খুব ভালো করে পারেন, তখন আপনি ভিজুয়াল ফিল্ড দিয়ে মনে রাখতে পারবেন সবগুলা, কোনখানে হোমোনেমা সেমিয়ানোপিয়া হবে, কোনখানে কোয়াড্রান্টিনোপিয়া হবে, এগুলোর আলাদা আলাদা নেমোনিক আছে বা সিস্টেম আছে মনে রাখার। তো মনে রাখলে তখন কিন্তু আপনি ব্রেন স্টেমের ফাংশন গুলো পেরে যাবেন। আপনি প্রত্যেকটাই যে প্যারাইটাল লোবে এই ফাংশন এই সবগুলো মুখস্থ করবে এইভাবে না, আপনার অ্যাপ্রোচটা হবে ভিন্নভাবে, যে আমি অ্যাগনোসিয়া গুলো প্রথমে একসাথে করি, কোন অ্যাগনোসিয়া কোনখানে হয়, কোন ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট কোনখানে হয়। তো এইটাকে আলাদা করে যখন মনে রেখে ফেলবেন, তখন আপনার কি হবে, এটা মনে থাকবে। এরপর আপনার অন্য কমন টপিক গুলো যদি বলি, মেনিনজাইটিস থেকে প্রশ্ন আসে, সিএসএফ স্টাডি নিয়ে প্রশ্ন আসে। সিএসএফ স্টাডিতে কি পাওয়া গেলে কি, প্রোটিন কেমন পাওয়া যায়, অ্যাপিয়ারেন্স কেমন, এইখানে গ্লুকোজ কেমন থাকে, এগুলো দেখে আপনার প্রশ্ন আসে। তারপরে কিছু ছোট টপিক আছে কিন্তু প্রশ্ন আসে, রেস্টলেস লেগ সিনড্রোম থেকে প্রশ্ন আসে, আইআইএইচ থেকে প্রশ্ন আসে,
ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, নরমাল প্রেশার, হাইড্রোকেফালাস, টিউবারাস স্ক্লেরোসিস, নিউরোফাইব্রোমেটোসিস। এই 4টা জিনিস তো একদম, 5টা জিনিস, এই 5টা জিনিস তো একদম ছোট, 4-5 লাইন করে পড়তে হয় একটা টপিক থেকে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আপনি এখান থেকে প্রায় 2টা প্রশ্ন পাইতে পারেন। এই 5টা টপিক যদি আমি বলি, আপনি একবার ডিটেল পড়ে তারপর যদি গুছান, এই 5টা জিনিসের জন্য আপনার নোট করতে হবে সর্বোচ্চ 15 থেকে 20 লাইন। নোট করলে আপনি কি করতে পারবেন, সবগুলো পারবেন। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিব। তারপর এপিলেপসি, এখান থেকে কি আপনার স্পেশালি আসে যে কোন টাইপের সিজারে কোন ড্রাগটা আপনি ইউজ করবেন। বললো ফোকাল সিজার, সেখানে ড্রাগ অফ চয়েস কি। তো এই বক্সটা থেকে প্রশ্ন আসে ফ্রিকুয়েন্টলি। এরপর স্ট্যাটাস এপিলেপটিকাসে আপনার বলে দেয় যে এইটা এইটা করা হয়েছে, এরপরের স্টেপ কি। তো সেটা কিন্তু ওই লাল বক্স, ডেভিডসনের স্ট্যাটাস এপিলেপটিকাসের ম্যানেজমেন্টের ওই লাল বক্সটাকে আপনার স্টেপ বাই স্টেপ পড়তে হবে। এরপর এমএস থেকে প্রশ্ন আসে। তো এমএস থেকে যদি আপনি পড়েন, আপনি পড়ার সময় তো এটা নিয়ে অনেক পড়াশোনা করে অনেক মানে বিদ্যাসাগর হতে পারেন, কিন্তু এসবি এর জন্য কিন্তু এখানে খুব সিলেক্টিভ জিনিস আপনার লাগবে। যে এখানে কিছু সাইন আছে, সেই সাইনগুলোর নাম মনে রাখতে হবে। তারপর ইনভেস্টিগেশনে যে আপনি এমআরআই তে কি পাবেন, এইটা আপনার মনে রাখতে হয়। সিএসএফ স্টাডিতে অলিগোক্লোনাল ব্যান্ড পাবেন, এইটা আপনার এখানে সিলেক্টিভ মনে রাখতে হয়। এরপর একিউট হইলে তখন আপনি কি ট্রিটমেন্ট দিবেন, এখানে যে আপনি স্টেরয়েড দিবেন। আবার যখন আপনি এখানে কিন্তু আপনার পরীক্ষা দিতে হয় এখানে আপনার কি করতে, ট্রিটমেন্ট দিতে হয় ডিজিজ মডিফাইং ড্রাগ। তো ডিজিজ মডিফাইং ড্রাগের নাম যদি আপনি একটু ভালো পারেন মনে রাখতে হবে। আবার এখানে এমএস এর একটা রোগী, দেখেন আপনার কাছে এখন আমি একটা কোথাও একটা প্রশ্ন বলবো, যে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু যদি আপনার পড়া না থাকে কঠিন লাগতে পারে, কিন্তু এটা আপনার ইম্পর্টেন্ট। যখন এসবিএস সিলেক্ট করবে তাদের কাছে এটা মনে হবে যে একটা রুগী কি পাচ্ছে, এমএস এর জন্য ডিজিজ মডিফাইং ড্রাগ পাচ্ছে, অথবা স্পেসিফিক্যালি বলে দিল নাটালিজুমাব পাচ্ছে। তো তখন সে এনকেফালোপ্যাথির ফিচার্স নিয়ে আসলো। তো তখন আপনার এটা কোন ভাইরাস দিয়ে হয়েছে, এটা কি বলতে পারবেন আপনারা? জেসি ভাইরাস ভাইয়া। জেসি ভাইরাস, এক্সেলেন্ট। তো তাহলে দেখেন এটা কিন্তু আপনার খুব সিলেক্টিভ, বা আপনি এখানে বক্স থেকে পড়ার সময় এটা আপনার চোখেই পড়বে না, কিন্তু আপনার এসবি এর সময় চোখ রাখতে হবে যে এখানে আপনার ওই 10টা ফিচার্স এখানে মুখস্থ করে লাভ নাই, এসবি তে এটা চাইবে না, চাইবে এটা, এরকম সিলেক্টিভ জিনিসটা চাইবে। তাহলে এটা আমার মনে রাখতে হবে, এরকম সিলেক্টিভ জিনিসগুলো মনে রাখবেন। আবার যে ট্রান্সভার্স মাইলাইটিস, এখান থেকে মনে রাখবেন কি থাকলে ট্রান্সভার্স মাইলাইটিস মনে করবেন, কি থাকলে ট্রান্সভার্স মাইলাইটিস মনে করবেন না, সেটা আপনার মাথায় রাখতে হবে। যেমন আপনি একটা স্পেসিফিক সেন্সরি লেভেল দিয়ে দিল, তো তখন কিন্তু আপনার এখানে যতগুলা ডিজিজ আছে এর মধ্যে সবার আগে আপনার মনে রাখতে হবে এটা ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে। তারপর এমএনডি আপনি মনে রাখবেন, যে সিনারিওতে কোন ইনফরমেশন গুলো থাকলে আপনি এমএনডি মনে করবেন। তারপর এমএনডি তে আপনি কোনটা সবচেয়ে বেশি কমন, কোনটা সবচেয়ে বেশি খারাপ প্রগনোসিস, কোনটা সবচেয়ে ভালো প্রগনোসিস, এগুলো আপনার জানতে হবে। তারপর এমএনডি তে আপনার সার্ভাইভাল বাড়ায় কোনগুলা, আপনি মনে করেন এমএনডি থেকে অনেক পড়লেন, যেটার মেকানিজম পড়লেন অনেক বেশি বেশি করে, ফিচার্স একদম সবগুলো ফিচার্স লাইন বাই লাইন মুখস্থ করলেন, কিন্তু আমার পরীক্ষায় তো প্রশ্ন এগুলো আসতেছে না, বলবে কোনটা সার্ভাইভাল বেনিফিট বেশি, বা আপনি কোন ড্রাগটা দিলে সার্ভাইভাল বেনিফিট হবে, তখন আমরা কোন ড্রাগটাকে বলবো, চুজ করবো বলেন তো? নন ইনভেসিভ ভেন্টিলেশন। না, ওইটা তো ড্রাগ না, আমি বলছি কোন ড্রাগ। ও রিলিজল। রাইলোজল। তো রাইলোজল দিলে 3 মাস ইউজুয়ালি সার্ভাইভাল বেনিফিট হয়। তো রাইলোজলের চেয়ে ভালো কিন্তু এনআইভি, নন ইনভেসিভ ভেন্টিলেশন যেটা, ওইটা কি বলেন তো, এনআইভি কি বাইপেপ না সিপেপ? বাইপ্যাপ। বাইপেপ, হ্যাঁ, বাইপেপ। তো এখন সমস্যা হয় কখন, যে অনেক সময় এখানে আসে যে বাইপেপ দেয়া থাকে সিপেপ দেয়া থাকে, তখন এখানে কনফিউজ হয়ে যেতে হয় যখন এনআইভি না দেয়া থাকে। মনে রাখবেন এটা কনফিউজ করে আপনার 2টা জায়গায়। একটা হলো আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পড়তেছেন, তো সেইখানে সিপেপ, বাইপেপ না। আর যখন আপনি এমএনডি পড়তেছেন তখন হলো নন ইনভেসিভ ভেন্টিলেশন, বাইপেপ। তো বাইপেপের কিন্তু আপনার লাইফ এক্সপেক্টেন্সি 7 মাসের মতো বাড়ায়, তো সেটা কিন্তু বেশি, রাইলোজেলের চেয়েও বেশি। তাহলে আপনার যদি অপশন থাকে ট্রিটমেন্ট অফ চয়েস কোনটা, তখন কিন্তু আপনি এনআইভিটাকে বেশি প্রিফার করবেন, কারণ এটার কি সার্ভাইভাল বেনিফিট বেশি। অথবা যদি বলে দেয় সার্ভাইভাল বেনিফিট বেশি কোনটা, তখন আপনি এনআইভি, রাইলোজোলের চেয়ে এনআইভি কে বেশি প্রিফার করবেন। কিন্তু যদি বলে দেয় কোন ড্রাগ, অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে কোন ড্রাগ, তখন কিন্তু এনআইভি অপশনই থাকে না, তখন আপনি রাইলোজোলকে চুজ করবেন। তো এইটা মনে রাখবেন। তো আমাকে কয়েকজন প্রশ্ন করেছে এটা নিয়ে, আমাকে গ্রুপে বা ইনবক্সে প্রশ্ন করেছে যে
দুইটাই তো সার্ভাইভাল বেনিফিট করে, তাহলে কোনটাকে অপশন দিব, যে কোনটা প্রিফার করব। তো এটা আসলে মানে ডিপলি চিন্তা না করার কারণে এই প্রশ্নটা। আর যখন রাইলোজল থাকে তখন দেখা যায় যে এনআইবি অপশনেই থাকে না। আর দুইটা যদি অপশনে থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয় কোনটার সার্ভাইভাল বেনিফিট বেশি। তখন এটা মনে রাখতে হবে। তো এটা হলো ইম্পর্টেন্ট। এরপরে জিবিএস থেকে প্রশ্ন আসে। জিবিএস থেকে অর্গানিজম কোন ব্যাকটেরিয়া বেশি রিলেটেড সেটা ক্যাম্পেলোব্যাক্টেরিয়া দেখে, জেজনি। ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেজুনি, এইটা প্রশ্ন আসে। এবং জিবিএস এর পেশেন্টকে আপনি কি মনিটরিং করবেন, এটা কিন্তু প্রশ্ন ভাইটাল আসে। ক্যাপাসিটি। হ্যাঁ, তো এখানে কি আপনার রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হতে পারে, তো এটা খুব সিগনিফিকেন্ট। তো এখানে কিন্তু এরকম সিলেক্টিভ সিলেক্টিভ জিনিসগুলো আপনার কি করতে হবে, জানতে হবে। তারপর পার্কিনসন ডিজিজ থেকে প্রশ্ন আসে। এখন পার্কিনসন ডিজিজ থেকে অনেক সময় প্রশ্ন আসে কিরকম, যেমন একটা পার্কিনসন ডিজিজে আপনি প্রশ্ন দিচ্ছেন, লেভোডোপা কার্বিডোপা দিচ্ছে, তো দেওয়ার পর 3 বছর 4 বছর পরেও আপনার মনে হচ্ছে এটা কাজ করতেছে না। তো তখন আপনি এখানে কোন ওষুধটাকে অ্যাড করবেন বলেন তো? আপনার যেটা কি করবে, আপনার ওই লেভোডোপা কার্বিডোপা কে কি করবে, তার ডিউরেশনটাকে প্রলঙ্গেশন করবে। আপনি এটা রাখতে চাচ্ছেন, এটা ডিউরেশন প্রলঙ্গেশন করা দরকার বা এটার অ্যাক্টিভিটি বাড়ানো দরকার। তখন আপনি এখানে কোন ড্রাগটা অ্যাড করবেন, এরকম প্রশ্ন আসে কিন্তু। তখন আপনি কি অ্যাড করবেন, আপনাদের কি মনে হয়? কম্পটিভ ইনহিবিটর। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, কম্পটি ইনহিবিটর, এখানে অ্যান্টিকাপনিট অ্যাড করবো আমরা। তাহলে আমরা এখানে অ্যান্টিকাপন অ্যাড করবো, আপনি যেটা বলেছেন সেটাই। তাহলে এইভাবে কিন্তু আপনার কি আসে, প্রশ্ন আসে। এরপর মাইসথেনিয়া গ্রেভিস, লাম্বারিটন, এই দুটো থেকে প্রশ্ন আসে। এই দুটো থেকে আপনার কোনটাতে, মানে এখানে আপনি সিনারিওটা ধরবেন কিভাবে? প্রথম সিনারিও ধরবেন, এখানে কনফিউশন হয় কোথায়, যেমন আমরা জানি একটা থাইমোমার সাথে রিলেটেড, আরেকটা হলো লাং ক্যান্সারের সাথে রিলেটেড। তা আপনার বলে দিল যে আপনার মিডিয়াস, যেমন অনেক সময় প্রশ্ন বলে দেয় যে অ্যান্টিরিয়র মিডিয়াসটি নামে একটা মাস পাওয়া গেছে। তাহলে আপনি কোনটা মনে করবেন বলেন তো, এখানে মাইসথেনিয়া গ্রেভিস নাকি লাম্বারিটন? অ্যান্টিরিয়র মিডিয়াসটি নামে মাস মানে চেস্টে একটা মাস, চেস্টের অ্যান্টিরিয়র মিডিয়াসটি নামে, তখন আপনি কোনটা মনে করবেন? নাম্বারিটেন। মাইসথেনিয়া, থাইমোমা মাইসথেনিয়া থাকতে গ্রেভিস, পারে। কারণ যখন অ্যান্টিরিয়র মিডিয়াসটি নাম বলা স্পেসিফিক্যালি, এটা মানে কিন্তু থাইমোমা। অ্যান্টিরিয়র মিডিয়াসটি নামে লাংস থাকে না, ওখানে থাইমাস থাকে। তো পরীক্ষা এটা একদম স্পেসিফিক্যালি বলে আসে। এরপর আপনার রিফ্লেক্স দিয়ে দেয় যে কোনটাতে জার্ক কেমন। তো জার্কের উপর কিন্তু আমরা পার্থক্য করতে পারি। আবার পার্থক্য করতে পারি কিভাবে, ওই ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল রেসপন্স দেখে, যে কাজ করতে করতে এটা মাসল পাওয়ার বাড়ে কিনা নাকি কমে কিনা। তারপর এখানের যে সিলেক্টিভ অ্যান্টিবডি, অ্যান্টিবডি আপনার মনে রাখতে হবে, পরীক্ষায় আসে অ্যান্টিবডির নাম। বা আপনাকে ডায়াগনোসিস বলে দিল না, বলে না দিয়ে বলে যে এখানে আপনি কোন অ্যান্টিবডিটা বা কোন ইনভেস্টিগেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তো তখন আপনার কিন্তু অ্যান্টিবডির নামটা দিতে হবে। তাহলে এখানে আমি দেখার চেষ্টা করলাম যে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি যখন চ্যাপ্টারের টপিক গুলো জানবেন, সেই টপিক গুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিবেন, তখন আপনি কি করবেন, এখানে আনসার গুলো পারবেন। এখন আপনাকে যদি বলা হয় এখানে কোনগুলো বাকি আছে, আপনি কি বলতে পারবেন? এখানে আপনাকে, আপনি আরো 50টা টপিকের নাম বলতে পারবেন, আমি জানি। আমাকে বললে আমিও বলতে পারবো ওই টপিকগুলো বাকি। কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি যে আমাদের টার্গেট করতে হবে যে আমি 75টার মধ্যে 60 SBA কারেক্ট করবই, এবং সেটার জন্য যেগুলো পড়া দরকার আমি সিলেক্টিভলি পড়বো। আমরা এখানে 20-80 রুল ফলো করব। আমি 20% টপিক কভার করে 80% মার্কস উঠাবো। 80%, 80% এখানে কি করব, আনসার করার একটা এবিলিটি অর্জন করব। তো এই কনফিডেন্সটা নিয়ে, এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনার কি করতে হবে, এখান থেকে পড়তে হবে। এখন যেটা, এইটার সাথে আমরা আগের স্লাইডটাকে রিলেট করব। দেখেন এই স্লাইডটাই কি, প্রথমটাতে বলা হলো প্রোগ্রেস, এখানে টিক দেয়া, পরেরটা হলো পারফেকশন। তো এখানে আমি অ্যাকচুয়ালি ক্রস দিব। আপনি এখানে একটা এন্ট্রি পরীক্ষা দিচ্ছেন, একটা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, এখানে ইউর পারফেকশন ইজ অফ নো ভ্যালু, এটা কোনো ভ্যালু ক্যারি করে না। তাহলে আপনি পারফেকশনিস্ট হওয়ার এখানে দরকার নেই। আপনি কি করবেন, আপনার দরকার এখানে প্রোগ্রেস। আপনি পার্ট 1 পাস করে পার্ট 2 ট্রেনিং শুরু করবেন, এটা আপনার দরকার, আপনার এই স্টেজটা পার হওয়া দরকার। তো সেইখানে অনেকে আছে অনেক ভালো, অনেক পারফেকশনিস্ট, তারা পারফেকশন মেনটেন করুক। অ্যাভারেজের জন্য আমি বলবো, বা সবার জন্য যেটা কমনলি ফলো করা উচিত, যে আই হ্যাভ টু প্রোগ্রেস দিস স্টেজ, আমি পরের স্টেজে যেতে চাই, আমার এখানে পারফেকশনিস্ট হওয়ার দরকার নাই। এটার জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিই আপনাকে, দেখেন। যেমন এই পেজটা যদি এখন আমরা দেখি, খেয়াল করি, এই পেজে দেখেন আমি টপিক দিয়েছি কয়টা, 23টা আমার টপিক। আমার কাছে 23টা ইম্পর্টেন্ট টপিক মনে হয়েছে, আমি 23টা দিলাম। তো এখন আমাদের ক্ষেত্রে কাজ করি কি, 23টার সংখ্যাটা কেমন, আমি দুইটা বাড়াই দিই, 25। তো তখন আমার কি করতে হতো, দুইটা কম ইম্পর্টেন্ট টপিক এখানে যোগ করতে হইতো। অথবা মনে হইতো 20 রাখি তাইলে ভালো হয়, তখন আমি কি করতে পারতাম, 3টা ইম্পর্টেন্ট টপিক বাদ যেতে পারতো। আবার মনে হলো যে না, এখানে 9টায় গিয়ে শেষ হয়েছে, আমি 10টায় শেষ করি। তো এই ব্যাপারগুলোতে
আমরা সময় নষ্ট করব না। দিস টাইপ অফ থিঙ্কিং reduces productivity and it hugely impacts our outcome. এইটাকে মনে রাখবেন প্রিপারেশন নেওয়ার সময়। এই ব্যাপারগুলোর জন্য অনেক সময় আমরা কি করি, অনেক টাইম নষ্ট করি। অ্যাকচুয়ালি এগুলাকে কি বলে, এগুলাকে আসলে আমরা অনেক প্রোক্রাস্টিনেশনের জন্য আমরা কি করি, অনেক টাইম নষ্ট করি। প্রোক্রাস্টিনেট করতে করতে টাইম নষ্ট করি, আমাদের আসলে কাজের কাজটা হয় না। তো আমাদের এখন কি করতে হবে, কাজের কাজটা করতে হবে। আমাদের মাথায় থাকতে হবে আমরা কাজের কাজটা করব। আপনি নোট করতেছেন একটা টপিক, আপনার মনে হচ্ছে যে না এটা কম হয়ে গেল, 2 লাইন হয়ে গেল, এটা যে 5 লাইন হয় অনেক সুন্দর হয়, বা এখানে এই লেখাটা আমার সুন্দর হয় নাই, এগুলো আপনি চিন্তাই করবেন না। আপনার লেখা সুন্দর, এটা দিয়ে আপনার এখানে কোনো মার্ক ক্যারি করবে না। আপনার এখানে টাইম সেভ করতে হবে, এবং এখানে কি করতে হবে, আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা বের করতে হবে। এটাকে আপনি টার্গেট রাখবেন। এই জন্য আপনাকে এই স্লাইডটা দেয়া। আপনাদেরকে কি এটা নেগেটিভ কথা বললাম যে আপনি পারফেকশনিস্ট হওয়ার দরকার নাই, কিন্তু আপনি কি করবেন, আপনার স্টেজটা প্রোগ্রেস করতে হবে। পারফেকশনিস্ট হতে যে আপনি যদি স্টেজটা প্রোগ্রেস না করতে পারেন, তাহলে সেটা আসলে আপনার জীবনে কেমন ইম্প্যাক্ট ফেলবে সেটা আপনি বুঝতে পারতেছেন আশা করি। এখন আপনাকে আমি একটা টপিক, সহজ টপিক, ছোট টপিকের একটা নোট দেখাই, বা অন্য টপিক গুলো এরকমই হবে। যেমন কি রেস্টলেস লেগ সিনড্রোম, এটা খুবই ছোট টপিক, এখান থেকে প্রশ্ন আসে, ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে, এবং কয়েকটা শব্দই এখানে জানতে চায়। এবং মজার কথা হলো ম্যাক্সিমাম টপিকের কয়েকটা শব্দই পরীক্ষায় জানতে চাওয়া হয়। যেমন রেস্টলেস লেগ সিনড্রোম, আপনি যে কোনো টপিক নিলেন, এই টপিকটার সময় আপনি পড়বেন কিভাবে, ওই টপিক পড়ার সময় আপনার 1 নম্বর প্রায়োরিটি থাকবে এটা আপনি চিনবেন কিভাবে, যে এই সমস্যাটা, যে এটা যে ইন্ডিকেট করা হচ্ছে, এটার আমি ডায়াগনোসিসটা বুঝবো কিভাবে। ম্যাক্সিমাম প্রশ্ন আপনার ডায়াগনোসিস চাওয়া হবে না হয়তো বা, কিন্তু আপনি এটা ডায়াগনোসিস বুঝবেন কিভাবে, এটা মাথায় রাখবেন। তো রেস্টলেস লেগ সিনড্রোম, এটা ডায়াগনোসিস আসলে কোনো কঠিন কিছু না, ডায়াগনোসিসের নাই, এখানে অন্য টপিক সিলেক্ট করা যেত। তো এখানে কি থাকে, আনকন্ট্রোলেবল আর্জ টু মুভ লেগ। তো এটা আপনি মনে করেন বুঝেন। এখানে অনেকে আছেন, থাকতে পারেন বা না থাকার সম্ভাবনা বেশি, যে রেস্টলেস লেগ সিনড্রোম কি সেটা আপনি জানেন না, এরকম থাকার সম্ভাবনা খুব কম। তো যদি আপনি জানেন যে এই সমস্যাটা হয়, আনকন্ট্রোলেবল আর্জ টু মুভ দ্য লেগ, তারপরে এট নাইট আনপ্লেজেন্ট সেন্সেশন লেগ ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় আনপ্লেজেন্ট সেন্সেশন হয়, পা নাড়াচাড়া করে, তার পার্টনার দেখতেছে তার পা নাড়াচাড়া করতেছে ঘুমানোর সময়, তো সেটাকে রেস্টলেস লেগ সিনড্রোম বলে। এটা মনে করেন আপনি বুঝেন, তাহলে আপনার নোটে এই লাইনটা জায়গা পাওয়ার কোনো দরকার নাই এখন। এরপর এটার অ্যাসোসিয়েশন থাকে কতগুলা। এখন মনে করেন আপনি অ্যাসোসিয়েশন জানেন যে এটা কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে রিলেটেড। যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তাদের এটা হয় রিলেটেড। তো এইটা আপনার সব সময় মনে থাকে, অথবা এটা প্রথম, এটা আপনার মনে থাকে, এটা সবচেয়ে প্রায়োরিটি, এটা আপনার মনে থাকে। কিন্তু আপনার মনে থাকে না ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, অথবা ইউরেমিয়া মানে রেনাল ফেইলিওর, ডায়াবেটিস মেলিটাস, প্রেগন্যান্সিও রিলেটেড। আপনি যদি এটা কনফার্ম মনে থাকে, তখন আপনি এই স্টেপগুলো মনে রাখবেন। আপনি যদি এই টপিক নতুন পড়ে থাকেন, শুধু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাই মনে রাখবেন। কিন্তু আপনি পরের স্টেজে কিন্তু আপনার এটাকে কি করতে হবে, মনে রাখতে হবে। কারণ অনেক সময় প্রশ্ন দিবে এরকম, যে কোনটা অ্যাসোসিয়েশন, বা আপনার কোন ইনভেস্টিগেশনটা করতে হবে। যদি আপনাকে এটা বলে যে ফেরিটিন দেয়া নাই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আপনাকে বললো সেরাম ক্রিয়েটিন অথবা আরবিএস, তাহলে আপনার ওটা সিলেক্ট করতে হবে না? অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ এই ব্যাপারগুলো এখানে অ্যাসোসিয়েটেড থাকে। এরপর ইনভেস্টিগেশনের সময় আমাদের প্রায়োরিটি যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এখানেও ফেরিটিন হবে প্রায়োরিটি। আর অন্যগুলো আমরা করব যদি দরকার হয়, যেমন ইউরেমিয়ার জন্য আমরা করব, ডায়াবেটিসের জন্য করব। এরপর ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্টে অনেক ওষুধ আছে, কিন্তু ডেভিডসনে একটা ব্যাপার হলো, এই রোপিনোরোলটার নাম লেখা নাই ডেভিডসনে। ডোপামিন অ্যাগনিস্ট লেখা আছে, কিন্তু ডোপামিন অ্যাগনিস্টের নাম যেটা ইউজ করা হয়, এটার নাম হলো রোপিনিরোল। তো এই রোপিনিরোল যেটা, এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় প্রশ্ন অপশন দেওয়া থাকে রোপিনিরোল। তো ডেভিডসনে এরকম কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো ডিরেক্টলি এখানে মেনশন করা না থাকলেও বারবার আসে, কারণ এটা স্যারদের মাথায় থাকে বারবার ওই ব্যাপারগুলো। তো এখানে ডোপামিন অ্যাগনিস্ট লেখা আছে, এটার এক্সাম্পল যে রোপিনিরোল, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি রেস্টলেস লেগ সিনড্রোম মনে করেন আপনি লিখলেন, লিখে এই 3টা শব্দই লিখে রাখবেন যে রিভিশন দিবেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেরাম ফেরিটিন, আর রোপিনিরোল। এই 3টা শব্দ আপনি শুধু লিখলেন, আরএলএস রেস্টলেস লেগ সিনড্রোম, লিখে এখানে 3টা দাগ দিয়ে 3টা শব্দ লিখে রাখলেন, আইডিএ, ফেরিটিন, Fe3+, আর হলো রোপিনিরোল, লিখে রাখলেন। লিখে রিভিশনের সময়, এটা রিভিশন দিতে আপনার কতক্ষণ সময় লাগবে, 1 মিনিট লাগবে। কিন্তু আপনি দেখা যাবে পরীক্ষায় আসার সময় এই টপিকটা থেকে আপনি প্রশ্নের আনসার দিতে পারতেছেন। তাহলে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমাদের কি করতে হবে, ওই টপিকের এসবিএ প্র্যাকটিস করতে হবে। অ্যাকচুয়ালি টপিক ওয়াইজ এসবিএ প্র্যাকটিস করার সুযোগটা কম থাকে, আমাদের অ্যাকচুয়ালি রিসোর্স নাই অনেক। তারপরেও আপনারা আহ, যাদেরকে মনে করেন আমাদের এসবিএ বুস্টার ব্যাচের
যে পিডিএফ গুলো দেওয়া হচ্ছে সেই পিডিএফ গুলোতে টপিক ওয়াইজ কিন্তু আমি অনেক এসবি অ্যাড করে দিচ্ছি। অনেক এসবি, অনেকগুলোতে 10টা 15টা এসবিও থাকে টপিক ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট। তো সেটা দেখতে পারেন, অথবা যারা এসবি বুস্টার ব্যাচে নাই তারাও দেখতে পারেন কিভাবে, আমাদের অ্যাপে আপনাদের অ্যাক্সেস আছে। তো সেখানে আপনি টপিক লিখে, মনে করেন যে একটা টপিক লিখলেন নিউরোলজি 1, তো নিউরোলজি 1-এ কিন্তু আপনার এই রেস্টলেস লেগ সিনড্রোম সহ আছে। তো তখন নিউরোলজি 1-এর টপিকের প্রশ্নগুলো আপনি সলভ করতে গেলে ওইখানে আপনি পাবেন যে এই প্রশ্নগুলো পাচ্ছেন। তখন আপনি ওই টপিক ওয়াইজ প্রশ্নগুলো সেখানে কি করতে পারেন, সলভ করতে পারেন। তো এখানে আমি একটা প্রশ্ন এক্সাম্পল হিসেবে সেট করেছি, দিয়েছি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য, যে আপনি কিভাবে প্র্যাকটিস করাটা কিভাবে হেল্পফুল হয়। যেমন এখানে প্রশ্নটা দেয়া 45-year-old ওমেন, আপনি প্রশ্ন এসবি গুলো প্রশ্ন সলভ করবেন কিভাবে এটা আপনাকে আমি বলি। প্রথমে একটা এসবি এরকম দেয়া হলো, তো দেওয়ার পর এখানে অপশন দেয়া আছে আর এখানে প্রশ্নটা দেয়া। আপনি সবার আগে লাস্টে যে প্রশ্নটা দেয় এটা পড়বেন, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ইনভেস্টিগেশন। তো তাহলে এটা দিয়ে তো কিছু বোঝা যাচ্ছে না। অনেক সময় বোঝা যায়, মনে করেন একটা আপনার সিনারিও দিল বড়, দিয়ে বললো হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোপিডোগ্রেল, আপনাকে বলে দিল হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোপিডোগ্রেল। তখন তো আপনার একটু মিউট করে নেন নিজেদেরকে। আপনার প্রশ্ন দেওয়া হলো হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোপিডোগ্রেল, তখন তো আপনার উপরের অপশনটা দেখা দরকার হয় না, সেটা কিন্তু আপনার টাইম সেভ করবে। আর এরকম প্রশ্ন হলে যেমন এখানে দেয়া আছে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ইনভেস্টিগেশন, তো এইটা দেয়া থাকলে তখন আপনি উপরে দেখতে হবে, অথবা এটা দিয়ে আপনি অপশনগুলো দেখতে পারেন। অপশন দেখলে কি সুবিধা হবে, আপনার তাও অনেক সময় কম লাগবে। আপনি এই প্রশ্নটা দেখলেন, দেখলেন যে এনসিএস আছে, এমআরআই, সেরাম ফেরিটিন, পলিসomnography, ফাস্টিং, তখন কিন্তু আপনার মাথায় কাজ করবে যে এটা কি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা কি লেগ সিনড্রোম, রেস্টলেস লেগ সিনড্রোম, তারপর এমআরআই তো অনেক কিছুতে হতে পারে, এনসিএস এখানে কি আসলে নার্ভ কন্ডাকশন করতে হবে। তখন কিন্তু আপনি এখানে দেখলে 1-2 লাইন পড়লেই বুঝে যাবেন। আপনি মনে করেন এই প্রশ্নটা দেখলেন, দেখে এই অপশনগুলো দেখলেন, দেখার পর আপনি প্রথম লাইন পড়ার পরে আনসার পেরে যাবেন। দেখেন কি বলা হয়েছে, প্রেজেন্স উইথ 6 month হিস্ট্রি অফ আনকন্ট্রোলেবল আর্জ টু মুভ হার লেগস পার্টিকুলারলি ইন দ্য ইভিনিং ওয়েন শি ইজ অ্যাট রেস্ট। তাহলে এই দেখেন এই লাইনটা দেখলে কিন্তু আপনার কি হবে, চলে আসবে আনসার কি হবে, সেরাম ফেরিটিন লেভেল। তো এইভাবে এসবি গুলো পড়ার সিস্টেমটা হলো এরকম ভাবে পড়লে আপনার সময় কম লাগে। প্লাস হলো আপনি কি হয়, এখানে কি হয় আমি বলি, আপনি মনে করেন প্রথমে পুরো প্রশ্নটা পড়া শুরু করছেন, তখন আপনাকে এটা অনেক ডিস্ট্রাকশন দিবে। কি ডিস্ট্রাকশন দিবে, প্রত্যেকটা লাইনে একটা ক্লু মনে হবে, এই ক্লু এর 10টা ডিডি আপনার মাথায় আসবে। কিন্তু আপনার যদি লাস্টের প্রশ্ন কি চাওয়া হয়েছে এবং অপশনগুলো জানা থাকে, আপনার শুধু বারবার উপরে আপনি ইনফরমেশন খুঁজবেন যে কোনটা নিচেরটার সাথে ম্যাচ করে, নিচের এই 5টার মধ্যে কোনটার সাথে ম্যাচ করে। আপনি প্রত্যেকটা লাইন পাবেন আর কয়েকটা করে ডিডি বাদ হয়ে যাবে। তো তখন আপনার কি হয়, থিঙ্কিংটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং যেটা কি করে পরীক্ষা আপনাকে অনেক হেল্প করবে। পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি, এটা তো একটা মাইন্ড গেম, ব্রেন গেম, শর্ট টাইমের মধ্যে আপনার অনেক পারফর্ম করতে হয়। সেই জন্য আপনি যত বেশি স্ট্র্যাটেজিক হবেন তত বেশি আপনার এখানে আউটকামটা ভালো হবে। পরিশ্রম আসলে এখানে এফসিপিএস পার্ট 1 দিতে আসে, এখানে 50%-এর বেশি থাকে যারা খুব ভালো পরিশ্রম করে আসে, যাদের প্রিপারেশন লেভেল, যাদের নলেজ লেভেল পাশ করার মতো। কিন্তু এই 50% তো পাশ করে না। কেন পাশ করে না, তাদের মেইন সমস্যা হলো তাদের স্ট্র্যাটেজিতে। তো সেজন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা স্ট্র্যাটেজির উপর জোর দেন, যে স্ট্র্যাটেজিগুলো বললাম সেগুলোকে প্রায়োরিটি দেন। এখান থেকে আরেকটা প্রশ্ন যদি দেখি, যেমন বলা হয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। দেখেন এটা দেখো আমরা ক্লু বুঝতেছি না, আমরা দেখলাম গাবাপেন্টিন, লিভোডোপা, বেনজোডাইয়াজেপিন, রোপিনিরোল, আয়রন সাপ্লিমেন্টেশন, এগুলো বলা। তো এগুলো যেহেতু বলা, এখানে লাস্টের দুইটা দেখে আমাদের মনে হচ্ছে এটা রেস্টলেস লেগ সিনড্রোম হতে পারে, বা আমরা একটু আগে পড়ে আসছি এই জন্য আমাদের মনে হচ্ছে বায়াসনেস। আর অন্যগুলো কোথায় নিউরোপ্যাথিক পেনে বা দেওয়া হবে এরকম আমরা মনে করতে পারি। তো এটা দেখলেও কিন্তু পরে আপনি প্রথম লাইনটা দেখলে আনকন্ট্রোলেবল আর্চ টু মুভ লেগ, এটা দেখার পরেই আপনি তখন কি করবেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে বলে রাখি, এখানে কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো রোপিনিরোল। রোপিনিরোল হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। কারণ কি, এটা আপনার সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট করবে, এখানে সিমটোমেটিক ইমপ্রুভমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। আয়রন ডেফিসিয়েন্সি আছে, তো তারপরেও আপনি রোপিনিরোল শুরু করবেন, সাথে আয়রন সাপ্লিমেন্টেশন দিবেন। কারণ আয়রন সাপ্লিমেন্টেশন এরকম না আপনি একদিন দিলেন সাথে সাথে এটা রিকভার করে ফেললো, আয়রন স্টোর একদিনই আপনি ফুল করে ফেলেন, এরকম না। তো সেই জন্য আপনি সিমটোমেটিক রিলিফ দেওয়া পেশেন্টকে ইম্পর্টেন্ট, সিমটোমেটিক রিলিফ দিবেন, পাশাপাশি আপনি আয়রন সাপ্লিমেন্টেশন দিবেন। তাহলে এটা হলো এই প্রশ্ন। এখন আমি আশা করি এসবিএ তে কিভাবে ভালো করবেন এবং কোন স্ট্র্যাটেজিতে আপনি এখন আগাবেন সেটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব।
জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম একটা সালাম। রিকোয়েস্ট ছিল যে আপনারা তো মেন্টরস প্যানেলে অনেকে আছেন যারা অনেক অভিজ্ঞ। হয়তোবা এটা আপনাদের জন্য একটু প্যারা হইতে পারে, তারপরেও বলতেছি, যদি আপনাদের কিছু সময় থাকে, সিলেক্টিভ কিছু চ্যাপ্টার যেগুলো খুব মার্কস বেশি থাকে, যেমন নিউরো, গ্যাস্ট্রো, তারপর রিউমাটো, এই ধরনের যে বড় বড় চ্যাপ্টার গুলা, এটার মধ্যে কি এসবিএ ক্লু সহ মানে এরকম কি তিনটা জিনিস দেওয়া যায় ভাইয়া, যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট, তারপর হচ্ছে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, বা যেটা নেক্সট ইনভেস্টিগেশন। মূলত তো এই তিনটা জিনিসই আসে, যে ডায়াগনোসিসটা কি, ইনভেস্টিগেশনটা কি, অথবা ট্রিটমেন্টটা কি। তো এসবি এর মধ্যে যে এই যে তিনটা জিনিস থাকে, যদি আপনারা একটু কাইন্ডলি, যে টপিকটা আপনি বললেন যে নিউরোতে মনে করেন এরকম 20টা টপিক আছে ইম্পর্টেন্ট, যদি এই 20টা টপিক এভাবে করে যদি দেয়া যেত, যে এসবিএ ক্লু, যে এটা 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 যদি থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে এটা, হ্যাঁ, দেন নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট হবে এটা, মানে ইনভেস্টিগেশন এটা, দেন হচ্ছে এটার ট্রিটমেন্টটা এটা। এইভাবে করে কি ভাইয়া দেওয়া যায়? মানে যদি আচ্ছা, সব এটা না হলো হোক, যেহেতু এটা সব যেটা এটা সময় যেটা স্বল্পতা এখন আছে। জি এইটা ভাইয়া। যেটা যেমন মনে করেন গুরুত্বপূর্ণ বলতে কি সব চ্যাপ্টারেরই আমাদের যেটা এসবিএ বুস্টার, ওইখানে তো সব চ্যাপ্টার এভাবে করে দেয়া আছে। আর বাকি যারা আপনারা রেগুলার ব্যাচে আছেন আমাদের এফসিপিএস ব্যাচে, সেখানে তো মানে আলাদা এসবি এর জন্য না, এমসিকিউ এসবিএ সবকিছুর জন্যই। তো সেখানে এটাকে আলাদাভাবে করা নাই। তারপর আমরা চেষ্টা মানে করব ভাইয়া যে আমি একটু ইন্টারাপ্ট করতেছি ভাইয়া, সেটা হ্যাঁ, হচ্ছে যে আপনাদের ওই এমআরসিপির যে একটা প্যানেল খোলা আছে, তো হ্যাঁ, হ্যাঁ, সেটার মধ্যে কিন্তু এই ধরনের কিছু শিটস আমি দেখছিলাম যে করা হ্যাঁ, আছে। ওইখানে ওইখানে আমাদের করা আছে, ওইখানে আমরা জি এগুলো ভাইয়া। আপলোড দেয়া আছে। মানে ওইটা তো কিন্তু সেটা ভাই খুব মানে খুব হ্যাঁ, জিস্ট, এবং দেখলে মনে হয় যে আরে এটা তো আমার আধা ঘন্টায় পড়লে মনে হয় হয়ে যাবে, এরকম হ্যাঁ। একটা মানে ফিলিংস কাজ তো করে। এইটা তো আমরা কাইন্ডলি যদি আমাদের মানে একটু সামারাইজ এরকম কিছু করা যেত আর কি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। আপনি বলেছেন, আপনাকে থ্যাঙ্কস, যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে করেছেন। এটা আমরা যারা রেগুলার ব্যাচের তাদের জন্য আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অংশগুলোকে আমরা কম্পাইল করে দেওয়ার চেষ্টা করব। আমি একজনকে দায়িত্ব দিয়ে দিব। আজকে আমি দায়িত্ব দেওয়ার চেষ্টা করব যেন এটা আপনারা পেয়ে যান দ্রুতই। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, অনেকে মেসেজে প্রশ্ন করতেছেন, ওইটা অ্যাকচুয়ালি আমার মানে ঘুরে দেখার সমস্যা হচ্ছে, বারবার দেখা। আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন, আমি সবগুলা উত্তর দিব। আসসালামু আচ্ছা, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এমসিকিউর ব্যাপারে কি কোশ্চেন করা যাবে, যদিও এটা এসবিএ এর একটা সেশন? আচ্ছা, আপনি শুরু করে ফেলছেন, বলে ফেলেন। এমসিকিউ হচ্ছে অনেক উইক আর কি, মানে কিছুতেই কেন আচ্ছা, জানি পাঁচটার শুনেন, পাঁচটা আমি আপনাকে কারেক্ট বলি করতে পারি না। আপনাকে বলি এমসিকিউর জন্য যেটা করবেন, হ্যাঁ, এটা প্রিভিয়াস যারা অনেকদিন ধরে আমাদের অ্যাপের সাথে আছে তারা নিজেরাও বলে, বা আমার কাছে এই জিনিসটা মনে হয়, সেটা হলো আপনি অনেক বেশি এমসিকিউ পরীক্ষা দিবেন। কারণ আমাদের সমস্যা হয় কি, আমাদের একটা ভীতি থাকে যে পরীক্ষা দিবেন, আপনি একটা আমাদের অ্যাপে ঢুকে পরীক্ষা দিবেন, এখানে আপনি কত পাইছেন না পাইছেন তো কোনো ব্যাপার না। এটার জন্য কি আপনার বাসায় আমরা মেসেজ পাঠাচ্ছি যে আপনি নাম্বার কম পাচ্ছেন? এটা আমরা করতেছি না, বা এটার জন্য তো আপনাকে শোকজ করা হচ্ছে না। আপনি বারবার পরীক্ষা দিবেন, মনে করেন সব ভুল আনসার দিবেন, দিয়ে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে কি করবেন, আপনি যেগুলো ভুল করছেন এটা সাথে সাথে নিচে দেখবেন আমাদের বক্সটা দেয়া আছে, এক্সপ্লেনেশন দেয়া আছে। তো এই এক্সটেন্সিভলি আপনি টার্গেট করেন যে আগামী 5 দিনে আপনি 1000 এমসিকিউ সলভ করবেন টপিক ওয়াইজ। তাহলে দেখবেন যে সলভ করে আপনি মনে করেন 1000-এর মধ্যে 800 আনসার ভুল দিবেন, কিন্তু 1000 প্রশ্নে আপনি নিজে আনসার করবেন। এরপর এই আনসারের সাথে এক্সপ্লেনেশন দেখবেন, এরপরই দেখবেন আপনার এমসিকিউ অনেক ভালো হবে। তো যারা অনেক দিন ধরে এমসিকিউ আমাদের অ্যাপে প্র্যাকটিস করেছে তাদের কাছে মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি শুনেছি যেটা, বা পরীক্ষার পর আমাকে বলেছে যে তাদের এমসিকিউ সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট ছিল। কারণ তারা এখানে এমসিকিউ তো আপনার মানে এমসিকিউ বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্টিভ টপিক থেকে আসে, তো সেগুলো কিন্তু তারা কারেক্ট করতে পারতেছে। কিন্তু এমসিকিউ কিন্তু কঠিন, আমার কাছে এসবি এর চেয়ে এমসিকিউ কে কঠিন মনে হইতো। কেন? কারণ এখানে আপনার আহ 10টা অপশন আছে, 10টা অপশনই মনে রাখা লাগে যে কোনগুলা ঠিক কোনগুলা ঠিক না। তো সেটা কিন্তু কঠিন, এটা বারবার প্র্যাকটিস না করলে পারা যায় না। তো সেইটা ইম্পর্টেন্ট যেগুলো আপনি দেখবেন যে বারবার পরীক্ষায় আসতেছে আমাদের এখানে, তার মানে মনে করবেন এগুলো মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সেগুলোকে আপনি বারবার দেখে নেবেন, এক্সপ্লেনেশন সহ দেখে নেবেন, আপনি ভুল আনসার দিলেও দেখে নেবেন। তাহলে দেখবেন আপনার এই উইকনেসটা কাটিয়ে উঠতে পারবেন। আপনাকে বললাম আপনি এক সপ্তাহ একটা টার্গেট নেন, যে এক সপ্তাহে আপনি 1000 প্রশ্ন সলভ করবেন, যত ভুলই হোক, তখন দেখবেন এক সপ্তাহ পরে আপনি এমসিকিউতে অনেক স্ট্রং হয়ে গেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এরপর বলেন আর কার প্রশ্ন? হ্যালো। জি বলেন। ভাই, আমাদের যে অ্যাসোসিয়েটেড টপিক গুলো যেমন জেনেটিক্স, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, পয়জনিং, এগুলো আসলে ইমিউনোলজি, এগুলো আসলে একটু কম পড়া হয়। এগুলা হ্যাঁ, নিয়ে
হয় নাই আসলে, ওই ক্লাসগুলো কি মানে কভার করা হবে কিনা, মানে ওই এসপিএ। আচ্ছা 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 আচ্ছা। আর একটা কোয়েশ্চেন ভাইয়া, যে লাস্ট যে জানুয়ারিতে পরীক্ষা দিছিলাম, হুম। মানে এসবি বিশাল বিশাল ছিল, তো দেখা যাচ্ছে আমি ওই লাস্টে যেটা চাচ্ছে যে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট অপশন বা ম্যানেজমেন্ট যাই যাচ্ছে, কিন্তু পরে ওই এসবিএ পড়তে গিয়ে খেই হারাই ফেলতেছি আর কি। মানে এত বিশাল বিশাল স্ট্যান্ড ছিল, মানে দেখা যাচ্ছে যে সিনারিও গুলো ছিল, মানে খেই হারায় ফেলছি আর কি। তো এইটা কি করা যায় যেখানে বড় আচ্ছা বড় মানে শুনেন, হ্যাঁ এটার সলিউশন যেটা আপনাকে আমি বলি, এটার সলিউশন হলো আপনাকে বললাম যেভাবে আপনি এইভাবে এসবিএ পড়বেন। প্রথমত যে লাস্টের অপশনটা দেখে অপশন গুলো দেখবেন। অপশন না দেখলে খেই হারায় ফেলতে হয়, কারণ এটা একদম পরীক্ষিত। যদি অপশনগুলো দেখেন তখন আপনার উপরের যত ক্লু দেখতেছেন প্রত্যেকটা ক্লু আপনার নিচের 5টা অপশনকেই ডিরেক্ট করবে। এর বাইরে যে ক্লু ওগুলো আপনার মানে নট রিলিভেন্ট ধরে নেবেন, তাহলে আপনার সময় কম লাগবে। আরেকটা হলো অনেক ক্ষেত্রে থাকে প্রশ্নটা আপনার কনফিউজিং, কিন্তু আপনি আনসার দেখে বলতেছেন দিস ওয়ান ইজ ডিফারেন্ট, মানে অডস ম্যান আউট বলা হয়। মানে আপনি যেটা অড, এই 5টার মধ্যে যেটা অড, মানে 4টা একদিকে যাচ্ছে আরেকটা অন্যদিকে যাচ্ছে, তখন আপনি কি করবেন, ওই ভিন্ন দিকে যেটা যাচ্ছে এটাকে আপনি আনসার ধরে তখন আপনি আবার অপশনটা ইটা পড়বেন, সিনারিওটা পড়বেন। তখন দেখবেন যে না এটার সাথে মিলতেছে, তখন এটা আনসার সিলেক্ট করবেন। পরীক্ষায় সমস্যা হয় অনেকগুলো প্রশ্ন তো একসাথে, এখন তো একদিনে সবগুলো দিতে হয়, অনেক কনফিউজড হয়ে যাবেন আপনি, আপনার মাথা কাজ করবে না। এটা কাজ করার জন্য আপনার মাথা কুল রাখতে হবে এবং এই স্ট্র্যাটেজিতে আপনার আগাইতে হবে প্রশ্নগুলা, প্রত্যেকটা প্রশ্ন। আর একটা প্রশ্ন বেশি কনফিউজ করলে এটা বাদ, আপনার তো সব প্রশ্ন পারতে হচ্ছে না, আপনার মাত্র 70% পাইতে হবে, মানে 30% আপনি এখানে ভুল করার সুযোগ পাচ্ছেন। মানে এটা আগে কিন্তু, অপশন গুলা দেখে ফেলতে হবে হ্যাঁ লাস্টে কি অপশন গুলো চাচ্ছে। দেখে ফেলবেন। আপনি প্রশ্ন বললাম না লাস্টে কি চাওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, মনে করেন এটাই চাওয়া হইলো, তো এই লাস্ট লাইনটা পড়বেন এবং অপশন গুলো একবার দেখবেন, দেখে পরে আপনি সিনারিওটা পড়বেন, তখন দেখবেন আপনার সিনারিওটা অনেক ইজি লাগবে। এটা খুব সিম্পল একটা কথা, কিন্তু এটা কতটা ইফেক্টিভ আপনি কয়েকটা পরীক্ষা দিয়ে দেখবেন। আর আমাদের এই যে অ্যাসোসিয়েটেড টপিক গুলা, ও আচ্ছা, আপনি ওই এসবিএ বুস্টারের কথা বলছেন যেখানে আমাদের ওই ছোট টপিক গুলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ছোট টপিক গুলা ওইখানে রুটিনে দেয়া নাই মোস্টলি, কিন্তু আমি এটা প্রত্যেকটা ক্লাসে, ছোট টপিক গুলা কিরকম, আপনার মনে করেন ইমিউনোলজি থেকে 3টা টপিক থেকে প্রশ্ন আসে, তো এই 3টা টপিকের আমি ছোট ছোট ভিডিও দিয়ে দিব, 5 মিনিট 10 মিনিটের ভিডিও দিয়ে দিব। ওইখান থেকে আপনি ওই টপিক গুলো, ছোট টপিক গুলো নিয়ে আরো কনফার্ম থাকেন, দেখবেন যে ওইখানে আপনি মানে 100% পেরে আসতেছেন। ওইটা আমি কভার করে দিব, ওইটা আমি নিজে পার্সোনালি ক্লাস নেবো, ওগুলা ছোট জি, টপিক গুলো আমি, এটা খুব ইফেক্টিভ হবে আসলে। হ্যাঁ অন্যজনকে ডিস্ট্রিবিউট করে দেই নাই, ওইটা আমি নিজেই ক্লাস নিয়ে দেবো ছোট টপিক গুলা। আর আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, যে যদি এমসিকিউ তে কোনোটাই কমন না পড়ে, সেক্ষেত্রে কি সবগুলা ট্রু বা সবগুলা ফলস বা এই স্ট্র্যাটেজি এখানে কাজে আসে আগে? আপনার কিরকম বিষয় হলো, কমন একটা হলো, আনকমন। আনকমন হলে আপনি বুঝতেছেন টপিকটা এরকম হবে, এটা এক। আরেকটা হলো আপনি বুঝতেছেনই না, আপনি জানেনই না। আপনার দিল একটা, আপনার বললো মনে করেন হেডেস সিনড্রোম, হেডেস সিনড্রোম কি আপনার পড়া আছে? মনে করেন পড়া নাই, তাহলে হেডেস সিনড্রোম আপনার পড়া নাই, তাহলে আপনি জানেনই না। এইটা এক। আরেকটা হলো যে আপনার কাছে এই টপিকটা আপনি পড়েন নাই, কিন্তু এটা টপিকটা শুনে বুঝতেছেন যেটা কি হবে। তখন যখন বুঝতেছেন তখন আপনি চেষ্টা করবেন যে এক দুইটা এটার সাথে রিলেটেড না এরকম ফলস আপনি বের করতে পারেন কিনা, তখন বাকিগুলো ট্রু দিবেন। আর যদি আপনি দেখেন যে না এটা বুঝতেছেন না, এটা আপনি জীবনে শোনেনই নাই নাম, তখন আপনি সবগুলাকে ট্রু অথবা ফলস দিতে পারেন। তো বিসিপিএস এর মানে সমস্যা হলো এটা, যেমন রেসিডেন্সি পরীক্ষায় বা ডিপ্লোমা পরীক্ষায় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 2:3 মেনটেন হয়, বিসিপিএস এটা মেনটেন হয় না। প্রায় 5টা ট্রু থাকে, প্রায়ই 5টা ফলস থাকে, বা 4টা ট্রু একটা ফলস থাকে প্রায়ই। তো 4টা ট্রু একটা ফলস থাকে এখানে যদি হয়, তাহলে যদি আপনি 5টা ফলস দেন তখন কিন্তু আপনার 4টাই ভুল হবে, বা এর উল্টাটা হইলেও সেম। তো সেই জন্য এটা আসলে খুব বেশি আপনার সেফটি দিবে এরকম অ্যাকচুয়ালি বলা যায় না। তবে আপনি না পারলে তখন কি করবেন, একটা কিছু তো করতে হবে, আপনি ট্রু অথবা ফলস দিবেন। তবে 5টা ফলস এটার চান্স কম, 5টা ট্রু এটার চান্স বেশি থাকে। থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন ছিল যে ভাইয়া এখন যেরকম আমরা হচ্ছে ম্যাক্সিমামই অনলাইন বেসড এবং আমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছি এবং টাইমিংটাও একটা ব্যাপার আছে, পরীক্ষার টাইমিং এর ব্যাপার। তো পরীক্ষায় তো আমাদের মেইন পরীক্ষায় তো এমনি হচ্ছে ওএমআর শিট বেসড পরীক্ষা হবে, আমাদের আমাদের হচ্ছে মেইনলি বাংলা ভাষায় যদি বলি গোল্লা পূরণ করে আমাদের হুম। পরীক্ষাটা দিতে হবে। আর এখন আমরা অনলাইনে বসে ঘরে বসে মানে খুবই দ্রুত অ্যান্সার গুলো ফিল আপ করছি। তো এই জিনিসগুলো কি মানে কভার আপ করার মতো কোনো ওয়ে আছে, বা আচ্ছা, আমরা পরবর্তীতে মক নিলে হচ্ছে ওএমআর বেসড কোনো পরীক্ষা বা এই মানে এই বিষয়টা একটু আমি জানতে চাই। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি।
তো প্রথম কথা হলো আপনার ওএমআর বেস যে পরীক্ষা, আমাদের মকগুলো আপনি ওএমআর এ দিতে পারবেন, আমাদের ওএমআর আছে। এবং আমরা ওই ওএমআর আপলোডেরই আমরা লাইভ এমসিকিউতে অলরেডি এটা করে ফেলছি, যে ওএমআর এ আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে ওএমআরটা আপলোড করতে পারবেন ডিরেক্টলি। ওইখানে আপলোড করলে ওইখানে আমরা দেখতে পারবো। তো এটা আমরা এই আপডেটে দেখিয়ে দেওয়া যায় কিনা, যে এই আপডেট আমাদের এই মাসেই হবে, লাস্ট উইকে। আর এটা ছাড়া যেটা বলছেন আপনি, যে টাইম মেনটেনের ব্যাপারটা, তো আপনি কি প্রথমবার পরীক্ষা দিবেন এবার? জি ভাই, আমি প্রথমবার পরীক্ষা দিব। ঠিক আছে, তাহলে আপনার জন্য বলি যে এফসিপিএস পার্ট 1-এ টাইম অ্যাকচুয়ালি কখনোই ব্যাপার হয় না। আপনার দেখবেন টাইম অনেক পড়ে আছে, আপনার মনে হবে যে আরো 1 ঘন্টা সময় কম দিলে অনেক ভালো হতো। কেন? কারণ এখানে আপনার এসবিআই 75টা, তো 75টা আপনি একটা করে বৃত্ত ভরাট করবেন, তো একটা করে বৃত্ত ভরাট করতে আপনার টাইম লাগে না। হ্যাঁ, তো এখন আপনার টাইম কখন পাবেন না? টাইম পাবেন না যদি আপনি কোনো স্ট্র্যাটেজি ফলো না করেন। কেমন? আপনি প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন পড়তেছেন, তখন আপনি টাইম পাবেন না। আপনার এইটা ওই যে বললাম, প্রশ্নের এসবি এর লাস্ট অপশনটা পড়বেন, আপনি লাস্ট অংশটা পড়ে দেখবেন যে আপনার 5টা প্রশ্ন আসবে যে ওষুধের মেকানিজম, বুঝছেন? 5টা প্রশ্নে আসবে ডায়াগনোসিস বলে দিবে, যে লাস্টের লাইনে দেখা থাকবে ইউ আর সাসপেক্টিং আইবিএস, which one of the following symptom will be most appropriate for this, অথবা which of the following investigation is most পারফেক্ট, অথবা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। তো তখন কিন্তু আপনার উপরেরটা পড়তে হচ্ছে না, বলে দেয় লাস্ট লাইনে যে ইউ আর সাসপেক্টিং এই ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম অনেক সেভ হচ্ছে। এভাবে আপনার টাইম সেভ করতে হবে, অনেক টাইম সেভ করতে হবে। জি, এভাবে ধন্যবাদ টাইম ভাই। সেভ করলে দেখবেন যে টাইম পাচ্ছেন। প্রথম কথা হলো, মানে এফসিপিএস পার্ট 1 মেডিসিনে টাইম ডেফিসিয়েন্সি হয়, এটার মানে চান্স খুবই কম। 1%-এরও টাইম সমস্যা হয় এরকম বলে আমি শুনি নাই। টাইম সমস্যা হয় না, টাইম অনেক থাকে, লাস্টে মনে হবে 1 ঘন্টা ধরে আপনি বারবার ভাবতেছেন। তো সেটা একটা ভালো ব্যাপার। আর পেন্সিল দিয়ে দাগাবেন তো, মানে আপনি ইয়ে করতে পারবেন, রিভাইসের সময় চেঞ্জও করতে পারবেন। ধন্যবাদ ভাই। ভাইয়া, এসবিএ আর হচ্ছে এমসিকিউ এর মধ্যে কোনটা আগে দাগানো উচিত, বা আচ্ছা মানে কি এটা কি অর্ধেক অর্ধেক করে দাগানো উচিত কিনা, এই ব্যাপারে একটু আচ্ছা বলে দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালাইজড। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিস্ট কিরকম? যেমন আমি আমার কথা যদি বলি, আমি সব সময় যেটা বেশি অ্যাকুরেট ওটা তাড়াতাড়ি করে ফেলতে চাই, বা যেটা বেশি প্রেসারের আমি মনে করি প্রথম দিকে আমার এনার্জি আছে আমি শেষ করে ফেলবো, বা আমি ওই এটাকে স্ট্রেস হিসেবে নেই না। তো তখন আমি কি করতাম, এসবি এটাকে শুরুতে দাগাইতাম, কারণ মনে হইতো যে এটা আমি ভালো করব, করার পর আমি এমসিকিউতে একটু কম মানে অ্যাটেনশন দিলেও হবে। আবার কারো কারো হয় কিরকম, প্রথমে আপনার বেশি স্ট্রেস হলে পরীক্ষাটা খারাপ হয়। এটা অনেকের থাকে, একটা ভালো পার্সেন্টেজ অফ মানে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যারা থাকে ডাক্তার, তাদের হলে এই সমস্যাটা থাকে, যে প্রথমে আমি 5টা এসবি আনসার করতে গেলাম, গিয়ে দেখলাম আমি একটাও পারি নাই। তো তখন তার মন অনেক খারাপ হয়ে যায়, তার পরীক্ষাটা পুরোটা খারাপ হয়। এরকম যদি কারো থাকে যে সে খুব নার্ভাস হয়ে যায় কিছু প্রশ্নের আনসার না পারলে, তার জন্য এমসিকিউ আগে দাগানো ভালো। তাদের ক্ষেত্রে কি হয়, ইনক্রিমেন্টাল রেসপন্স হয়, যে প্রথমে এমসিকিউ গুলো আনসার করলো, তখন তার ব্রেন আস্তে আস্তে খুলে যাচ্ছে মনে হয়, পরে এসবিএ ভালো করি। তো আমি আমার মনে করতাম আমি পরীক্ষার লাস্ট দিকে আমি মানে কিছু রাখি না লাস্টের জন্য, তো আমি আগে এসবি গুলো আনসার করে ফেলতাম, এবং অনেককে দেখে এসবি গুলো আনসার করি। তো আপনার যদি এরকম মনে হয় যে আপনি নার্ভ ধরে রাখবেন, যে যত কঠিনই হোক আমি পারলাম না তো কি হয়েছে, পরেরটা পারবো, এসবিএ তে আমি কম পারতেছি, এমসিকিউ তো অনেক ফাটাই দিব, এই চিন্তা যদি আপনি করতে পারেন, এতটুকু পজিটিভলি যদি ভাবতে পারেন, এসবি আগে দাগানো ভালো। কারণ এসবি এটা ক্লামজি না, কারণ আপনি একটা করে অপশন সিলেক্ট করবেন। আর প্রথম দিকে ভাবনাগুলো বেশি কাজ করে, আমার মনে হয় নার্ভ গুলো বেশি কাজ করে। তো সেটা হলে আপনি এসবিআই দেখাতে পারেন। আর ওই মিক্স করা এটা আসলে মানে ভালো স্ট্র্যাটেজি না। এরপর আর কারো প্রশ্ন থাকলে বলেন। আমরা অ্যাকচুয়ালি চাই আপনারা সবাই এসবিএ তে অনেক ভালো করেন, কারণ এসবিএ তে ভালো করতে হবে কি জন্য, এসবিএ তে ভালো না করলে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। কারণ দেখা যায় অনেকে খুব ভালো পড়ে গেছে, এসবিএ 50টাও কারেক্ট করতে পারে নাই, তারা কিন্তু আলটিমেটলি পাশ করা তাদের জন্য নেয়ার অ্যাবাউট ইম্পসিবল হয়ে যায়। তো সেই জন্য এসবিএ যদি আপনি কনফিডেন্টলি 60+ ভালো করতে পারেন, তখন পাসটা কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। একজন ইনবক্সে প্রশ্ন করেছেন বায়োস্টেট কিভাবে পড়বেন। তো বায়োস্টেট যেটা হলো, বায়োস্টেটের আপনি অনেক সময় দেখা যায় ইরিলেভেন্ট জিনিসগুলো বেশি পড়েন, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া হয় না। তো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। তো এখানে আপনি
এখানেও 4-5টা টপিক সিলেক্ট করবেন যেগুলো আপনি আনসার 100% পারবেন। যেমন আপনার সিগনিফিকেন্স টেস্ট নিয়ে প্রত্যেকবার প্রশ্ন আসে যে এখানে আপনি কোন টেস্ট করবেন, এখানে কি স্টুডেন্ট পেয়ার টি টেস্ট করবেন নাকি এখানে উইলকক্সন করবেন, এখানে কি আপনি পিয়ারসন কোএফিসিয়েন্ট করবেন নাকি স্পেয়ারম্যান করবেন। তো এরকম আপনার প্রশ্নগুলো আসে, তো এই প্রশ্নগুলো কিন্তু আপনি কনফিউজড হলে চলবে না। তো এই সিগনিফিকেন্স টেস্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন, দেখে নিলে এরপর সিগনিফিকেন্স টেস্টের ভিডিও দেখে নিলে তারপর যদি আপনি সিগনিফিকেন্স টেস্ট নিয়ে আনসার ভুল করেন তাহলে এটা হলো ওই ক্যানভাসারদের মতো বলতে হয় বিফলে মূল্য ফেরত, মানে ওইটা আপনি ক্লিয়ার করে নেবেন। এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করি। আরেকটা হলো ক্যালকুলেশন গুলো আসে, পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু, সেন্সিটিভিটি কি, স্পেসিফিসিটি কি, নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু, এগুলো আসে, অ্যাবসলিউট রিস্ক রিডাকশন রেট, এগুলো আসে, অডস রেশিও, এগুলো হিসাব করা আসে। হিসাবগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নেব। আমি একটা ক্লাস নিয়েছিলাম প্রিভিয়াসলি, এটা নিয়ে শর্ট ক্লাস, কিন্তু এটা আমি আরেকটু ডিটেল ক্লাস দিব। এই সিগনিফিকেন্স টেস্টের উপর আর ক্লাস নিব না, ওইটা একদম ফাইনাল। কিন্তু ক্যালকুলেশনের কিছু জিনিস বাদ ছিল, ওইটা নিয়ে আমি আরেকটু ডিটেল ক্লাস নিব। ক্যালকুলেশন ওইটার জন্য একদম আপনার দুইটা জিনিস হলো এখানে আপনার কনফিডেন্ট থাকতে হবে। একটা হলো কোন ক্ষেত্রে কোন সিগনিফিকেন্স টেস্ট করবেন, এটা আপনার ভুল হবে, এটা আপনি কনফিডেন্স সহ রাখবেন। আরেকটা হলো যে আপনি ক্যালকুলেশন গুলো কিভাবে করবেন, এর বাইরে যেগুলো আছে ওগুলো তো আপনি মুখস্থ করে এমনি আনসার দিয়ে দিতে পারেন, কিন্তু এই দুটো আপনি মুখস্থ করে আনসার দিতে পারবেন না না বুঝলে। ও আরেকটা জিনিস আছে, তিনটা। আরেকটা হলো স্টাডি ডিজাইন কোনটা কি। স্টাডি ডিজাইনের আমি যে ভিডিও দিয়েছি ওইটা ফাইনাল, ওইটা পারলে আপনি পারবেন একদম, মানে কনফিডেন্টলি পারবেন যে কোন ক্ষেত্রে আপনি কোন স্টাডি ডিজাইন সিলেক্ট করবেন। তো বায়োস্ট্যাটিক্স নিয়ে হলো এই কথা, এই তিনটা জিনিস আপনি কনফিডেন্টলি পারার চেষ্টা করবেন। আর বাকি জিনিস তো কয়েকটা জিনিস আছে মুখস্থ, যে কোনগুলা প্যারামেট্রিক ডাটা, নন প্যারামেট্রিক ডাটা, এগুলো তো কিছু না, সেগুলো সহজ। কিন্তু আপনি এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন যেগুলো বললাম, এই তিনটা জিনিস, কোনখানে কোন স্টাডি ডিজাইন, কোনখানে কোন সিগনিফিকেন্স টেস্ট, আর ক্যালকুলেশন গুলো কিরকম। এই তিনটা জিনিসকে আপনি 100% কনফিডেন্স নিয়ে যেতে হবে। গেলে আপনি দেখবেন এই তিনটা থেকে দুইটা প্রশ্ন আপনি পরীক্ষায় পারতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমরা যে এক্সাম দিতে আছি আমরা কি এটা পাবো বা আচ্ছা, এক্সাম ব্যাচে যারা না, হ্যাঁ, আচ্ছা এক্সাম ব্যাচে যারা তাদেরকে আমি একটা জিনিস ব্যবস্থা করতে পারি। এক্সাম ব্যাচের তাদের তো ক্লাসের অ্যাক্সেস থাকবে না, ক্লাসের কিছু ফ্রি অ্যাক্সেস, ফ্রি ক্লাসের ব্যবস্থা করি। যেমন যেগুলা আমাকে বেশিরভাগ বলে তখন আমি সেই সিলেক্টিভ ক্লাসটাকে ফ্রি করার ব্যবস্থা করি যেন এক্সাম ব্যাচে অনেকে দেখতে পারে। যেমন আমি আমাকে অনেকে বলতেছে অলরেডি, মানে আমি গত 1 মাস ধরে বারবার শুনতেছি যে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে। তো বায়োস্ট্যাটিস্টিক্স আমাদের একটা বড় ক্লাস আছে, তো সেটা ফ্রি করে দিছিলাম। তো এটা দেখার পর আমাকে বলতেছে অনেকে, তো এখন আমি ভাবতেছি যে আমার এই সিলেক্টিভ ক্লাসগুলো আমি ফ্রি করে দিব আর কি সামনে। আর এক্সাম ব্যাচের জন্য তো আমরা আসলে এইটুকুই করতে পারি। হ্যাঁ, মেসেজে যেটা বলেছেন যে ফ্রি করে দেওয়ার জন্য, হ্যাঁ ফ্রি করে দিব, কিছু ক্লাস ফ্রি করে দিব আমরা, যেগুলো এরকম মানে হাই ইল্ড টপিক এবং হলো সবার ভুল হয়। আহ, আজকে আজকে রাতেই আপনাদেরকে মাঝে মাঝে এক একটা ক্লাস ফ্রি করে দিব, সেটা আপনারা দেখে নেবেন। যেমন আপনি সিগনিফিকেন্স টেস্টের ক্লাসটা আমরা ফ্রি করে দিব ইমিডিয়েটলি, আজকে অথবা কালকে ফ্রি করে দিয়ে আপনাদের জন্য মনে করেন 1 সপ্তাহ ফ্রি থাকবে বা 2 দিন ফ্রি রাখবো, কম সময় রাখবো যেন সবাই ওই সময়ের মধ্যে দেখেন। তো সবাই ওই সময়ের মধ্যে দেখে নেবেন, দেখে নিয়ে আপনি ওই টপিকটা ক্লিয়ার করে ফেলবেন। এভাবে আমরা বিভিন্নগুলো যেগুলো আপনার খুব বেশি ডিমান্ড থাকে বা যেগুলো সবার ভুল হয় এরকম গুলা আপনারা এক্সাম বেঁচে থাকলেও আপনাদের জন্য আমাদের কনসার্ন আছে। একটা ওয়ালাইকুম। কোয়েশ্চেন ছিল, মানে আজকে হ্যাঁ, হ্যাঁ। যেরকম এরকম টপিক কি থ্রি মানে টপিক সিলেক্ট করে দিছিলেন, এরকম কি বাকি সবগুলাতে মানে এরকম দেওয়া যায় কিনা, মানে তাই যে আমাদের রিভাইজ দিতে এটা বা এটা অ্যাকচুয়ালি সবগুলো চ্যাপ্টারের যেটা, এটা অ্যাকচুয়ালি আপনাকে আমি কথা দিতে পারতেছি না, কারণ এখানে আমাদের একটা মানে স্পেশাল প্রোগ্রামই আছে এসবিএ বুস্টার, ওই ব্যাচে সবগুলা দেয়া হবে, মানে ওই ব্যাচে ওই সবগুলা ক্লাস নেওয়া হবে, ক্লাস। আছে, কিন্তু সবগুলাতে তো এরকম দেওয়া নাই হ্যাঁ, এমন। ওরকম দেয়া হবে, ওরকম দেয়া হবে। এবং আচ্ছা লাস্টে ঠিক আছে। ওইখানে মাস্টার ক্লাস হবে, ওইখানে মানে লাস্টে দেখবেন লাস্ট আচ্ছা দুই আচ্ছা সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে সেখানে এরকম মনে করেন টপিক থাকবে সব চ্যাপ্টার মিলিয়ে 100-র মতো। তো সেখানে 100 স্লাইডের মতো থাকবে, ওই 100 স্লাইড নিয়ে আমি আপনাদের একটা এরকম লাইভে ক্লাস দিব। ওইটারও আমরা রেকর্ডেড রাখবো না এই জন্য, কারণ এর প্রায়োরিটি বোঝানোর জন্য, যে ওইখানে সামনে আলোচনা করে ওইটা আমরা কভার করে ফেলবো। আমাদের টার্গেট থাকবে ওইখানে, ওইখান থেকে যেন আমরা 30-40 এরকম এসবিএ কমন পাই, সেটা আমরা পরবর্তীতে করবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। তো এখন আশা করি আপনারা এসবিএ তে ভালো করার জন্য একটা আইডিয়া পেয়েছেন কিভাবে কাজ করতে হবে আপনার। তারপর যদি কোনো সমস্যা হয় সবসময় তো আমাদের ইনবক্সে আপনারা প্রশ্ন করবেন, আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দেওয়ার চেয়ে গ্রুপে দিবেন তাহলে ভালো হবে।
কারণ দেখা যায় পার্সোনাল মেসেজ অনেক থাকে, সেখানে আমার চেক করার সুযোগ হয় না, কিন্তু গ্রুপের মেসেজ আমি প্রত্যেকদিন একবার চেক করি। ঠিক আছে, তাহলে শেষ করি।